আমি গাড়িতে সব সাজালাম। তারপর সকালে খাবার খেয়ে বাসা থেকে ফুচকার ভ্যান নিয়ে বেরিয়ে পড়লাম। ফুচকার ভ্যান নিয়ে আমি রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসলাম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দাঁড়ালাম। তখন বাজে 10টা। আমি ভ্যান দাঁড় করিয়ে সব কিছু তৈরি করে নিলাম, কারণ কিছুক্ষণ পর ছাত্রছাত্রীদের আনাগোনা শুরু হবে। মরিচ, পেঁয়াজ, সালাদ কুচি কুচি করে কাটছে। আমার সামনের দোকান ঝালমুড়ির। ঝালমুড়িওয়ালার নাম শাকিল। শাকিল আমায় ইশারা দিয়ে বলল, সব ঠিক আছে কিনা। আমি বললাম সব ঠিক আছে। তারপর আমি চুপ করে আবার স্যালাড, মরিচ, পেঁয়াজ ইত্যাদি রেডি করছি। এবার আমার পরিচয় দেওয়া যাক। আমি মোহাম্মদ ওমর ফারুক। আমার বাসা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে। আমার পরিবারের সদস্য 5 জন। আমি পরিবারের ছোট ছেলে, আর আমার বড় ভাই আছে, আমার ছোট বোনও আছে। আমার আব্বু একটা বেসরকারি কোম্পানিতে জব করে, ভালো বেতনও পায়। আর আমার বড় ভাই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করার পর সরাসরি এসআই পদে যোগ দিয়েছে। ভাইয়া আমার 4 বছরের বড়, পড়ালেখাও 4 বছরের সিনিয়র, আর ছোট বোন ক্লাস 9-এ পড়ে। ভাইয়া আমার পড়ালেখায় সিনিয়র হলেও কর্মজীবনে আমার থেকেও জুনিয়র। আমি যে চাকরি করি পরিবারের কেউ সে খবর জানে না, আমি ইচ্ছে করেই বলিনি। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, ভাইয়া তখন অনার্স 3য় বর্ষে পড়ে। আমি ইন্টারে থাকা অবস্থায় কঠিন শয়তান ছিলাম। ফোন নিয়ে ইন্টারনেট সংক্রান্ত এত জিনিস ঘাটাঘাটি করি যে কোনো কিছুই বাদ দেওয়া যায় না। যাই হোক, একদিন শাকিলের কথায় সরকারি একটা ওয়েবসাইটে ঢুকে পড়ি। সেখানে একটা লিঙ্কে ক্লিক করি। তখন আমার ফোন মনে হয় হ্যাং হয়ে গেল। অনেকক্ষণ পর একটা ফর্ম আসলো আমার ফোনে। সেখানে সব ডিটেলস বসালাম, একবার আমার আর একবার শাকিলের। তারপর আরও সব বিষয় মনে ছিল না। 7 দিন পর আমার জিমেইলে মেইল আসলো। সেদিন শাকিলেরও আসলো। আমাদের ঢাকায় দেখা করতে বলা হলো। আমরা ব্যাপারটা বাড়িতে না জানিয়ে ঢাকায় বন্ধুর কাছে ঘুরতে যাওয়ার নাম করে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আমাদের মতো আরও অনেক ছেলে এসেছে। সবার ভাইবা নেওয়া হলো। আমরা দুজনেই ভাই ভাই টিকে যাই। তারপর পরীক্ষা হলো, সেখানেও পাশ করি। তারপর আবার ভাইবা। সব কিছুতেই পাশ করার পর আমাদের ওখানে কিছু কঠিন কাজ দিয়েছিল। আমরা অনেক কষ্টে সেটা করি। তারপর আমাদের চাকরি কনফার্ম হয়। তারপর 7 দিন পর ট্রেনিংয়ের জন্য ডাকলো। কিন্তু তখনও হলো সমস্যা। আমাদের পরিবার যদি এই ঝুঁকিপূর্ণ কাজের কথা শুনে তাহলে জীবনেও চাকরি করতে দেবে না। তারপর আমরা বাসায় বুঝিয়ে টিসি নিয়ে ঢাকায় লোকাল কলেজে ভর্তি হয়ে ঢাকায় থাকার ব্যবস্থা করি। 11 মাস ট্রেনিংয়ের পর চাকরিতে জয়েন করি একজন সিআইডি অফিসার হিসেবে। এখন আমার বাসার কেউ জানে না। সবাই জানে আমি চট্টগ্রাম ভার্সিটির 2য় বর্ষের ছাত্র। আর আমাদের একটা টিম রাজশাহীতে মিশনে এসেছি। রাজশাহীর ভার্সিটির কয়েকজন ছাত্র ড্রাগস সাপ্লাই, ধর্ষণ, চাঁদাবাজি, লুট, মেয়ে পাচার, ফ্ল্যাট দখল সহ অনেক কাজ করে থাকে। আমরা ওদের খুঁজে বের করব। আর ছাত্ররা এসব করে। আর যে ছাত্রগুলো এসব করছে তার পিছনে অনেক বড় মাস্টারমাইন্ড কাজ করে। সেই নেতাকে ধরতে হবে আমাদেরকে। 40 জন সদস্য বিশিষ্ট একটা টিম পাঠিয়েছে আমাদের টার্গেট প্রমাণ সহ ওদের ধরা। আর ধরতে পারলেই সাথে সাথেই ফায়ার করে মেরে ফেলা হবে। 40 জন সদস্যকে আবার 4 জন করে 10 ভাগ করে দেওয়া হয়েছে। 10টি ভবনের সামনে দোকান করে দেওয়া হয়েছে। কেউ বাদাম বিক্রেতা, কেউ ফুচকা, কেউ ঝালমুড়ি ইত্যাদির। সকল খবরাখবর পাওয়ার জন্য মূলত আমরা দোকান দেওয়ার প্ল্যান করেছি। আমরা রাজশাহী এসেছি 15 দিন হলো, আর দোকান দিচ্ছি কাল থেকে অনেক প্ল্যান করার পর। যাই হোক, ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা আসা শুরু করে দিয়েছে। আপনাদের পরিচয় দিতে দিতেই আমার সব কিছু সুন্দরভাবে সাজানো শেষ এবং কাটাকাটিও শেষ। কিছুক্ষণ পরই একজোড়া কাপল আসলো দোকানের সামনে। আপনাকে কি লাগবো বলে দেন, সুন্দর কইরা বানাই দিচ্ছি। মামা ফুচকা দেন, প্রচুর ঝাল হবে কিন্তু। ঠিক আছে, আপনারা বহেন, আমি বানাইতেছি। আচ্ছা, আমরা বসছি। বলেই ওরা বসে পড়ল। আমি সুন্দর করে অনেক ঝাল দিয়ে ফুচকা বানিয়ে দিলাম। ওরা খাওয়ার পর, মামা ফুচকা তো সেই বানান আপনি। ধন্যবাদ, আবার আসবেন। অবশ্যই আসবো।
বলেই টাকা দিয়ে চলে গেল। টাকা নিয়ে বসে আছি। আধ ঘন্টা পর প্রায় 20 জন একসাথে আসলো। তখন ক্লাস শুরু হয়েছে। ওরা বসলো আর আমিও ওদের ফুচকা দিলাম। ওরাও খেয়ে প্রশংসা করে চলে গেল। তারপর আর কাস্টমার নেই, ক্লাস চলছে তো চলছেই। তারপর আমি আমার গ্রুপে কল দিলাম। ভাই, প্রশাসনিক ভবন 2 এর দিকে আজ রাতে একটু আসতে হবে। আজ দেখলাম একটা ছেলে মোটর সাইকেল নিয়ে আসলো। প্রশাসনিক ভবন 2 এর তেঁতুল গাছের নিচে কিছু ছেলে বসেছিল। ওই ছেলে আসা মাত্র এক ইশারায় সবাই ভবনের ভিতরে চলে গেল। ছেলেটা ফার্স্ট বয় হতে পারে, ওর ক্লাসে যাওয়ার জন্যই ইশারা করতে পারে। সেটা জানি, কিন্তু সবাই নেশাখোর দেখতে, তাই বললাম। না, আচ্ছা। তারপর কল মিউট করে রাখলাম। আমরা ওয়াকিটকিতে কথা বলি, সেটা আবার ব্লুটুথ দিয়ে কানেক্ট করা, আর আমাদের পুরো শরীর ঢেকে রাখা হয়েছে। কিছুক্ষণ পর 4 জন মেয়ে আসলো। গলায় কার্ড ঝোলানো দেখে বুঝলাম সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে। শাকিলকে মেসেজ দিলাম যাতে সাংবাদিকদের সাথে কথা না বলে। যাই হোক, মেয়ে 4 জন বসলো। বসেই বলল, মামা ফুচকা দেন। আপা ঝাল কম নাকি বেশি দিব? ঝাল কম দেন। মামা ঝাল বেশি এবং টকও বেশি দেন। আইসা আপামনি। এই মিয়া, আপনি শুধু আপামনি আপামনি বলছেন, আমাদের দেখে কি আপা মনে হয়? সরি, আর হইব না। এই তো ভদ্র মানুষ। তারপর আমিও কথা বলিনি, কারণ সাংবাদিক মেয়ে অনেক কথা পেঁচাবে, ধরা পড়লেও ঝামেলা, তাই চুপ করে থাকলাম। ওরা ফুচকা খাচ্ছে আর আমি দোকানের চারপাশে পানি ছেটাচ্ছি। তখনই ভার্সিটির গেট দিয়ে অনেকগুলো মোটর সাইকেল ঢুকলো আর আমার দোকানের সামনে বসা মেয়েগুলো। শালারা আসলো। এতক্ষণ ক্যাম্পাসটা ভালোই ছিল, এখন আর থাকবে না। কেউ যদি এদের একটা বৃহৎ পড়তো তবেই হতো। এদের জন্য ভার্সিটির কোনো মেয়ে নিরাপদ নয়, একদম নরপশু। আল্লাহ জানে কোন দিন যে আমাদেরকেই টার্গেট করে। এমনিতেই ভয়ে ক্লাস করি না এদের জন্য। চল আমরা চলে যাই ক্যাম্পাস থেকে। চল মামা। তখনই আপামনি সরি, মানে আপা, এই ছেলেগুলোকে। তোমার এগুলো জেনে লাভ নেই। আপামনি, একটা উপকার করবেন? ওরা যদি আমার কাছে ফুচকা খায়, আমি যদি আবার টাকা চাই, কি জানি কি করে। আমরা বয়সে আপনাদের থেকে ছোট হব। আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের নাম ধরে রাখতে পারেন। আমি তো আপনাদের নাম জানি না। আমি মেহেরি নুসরাত তৃষা, ওরা হলো নীলা, কণা আর মিম। আমাদের নাম ধরে ডাকবেন। আচ্ছা, এবার তো বলেন। আমরা এসব তোমায় বলেছি, কাউকে বলিও না আবার। আচ্ছা। থাপ্পড় খেতে চান নাকি? ভালোভাবে কথা বলেন। পারি না তো আমি। আমরা সাংবাদিকতা নিয়ে পড়াশুনো করি। যাই হোক, বলি আপনাকে, ওখানে সামনের মোটর সাইকেলে নেতার মতো যে ছেলেটা, ওর নাম আদিল ইসলাম লিওন। আর সাথের মেয়েটা ওর গার্লফ্রেন্ড, নাম তাপসিয়া। ওরা অনেক বড় লোক। আদিলের বাবা আজাদ খান এখানকার এমপি, আর তাপসিয়ার বাবা মেয়র। ওরা জোরে জোরে মিলে গেছে। আদিলের বড় ভাই আবার ভার্সিটির ভিপি। ওর মামা রাজশাহী বিভাগের নামকরা উকিল। আদিল যা বলবে ভার্সিটিতে তাই হয়। ওর ভাই নামে মাত্র ভিপি, কিন্তু সব কাজ আদিলই করে। যে কথা শুনবে না তাকে রাতের বেলায় তুলে এনে প্রশাসনিক ভবন 2-এ এনে মেরে ফেলে। আর মেয়ে হলে বাকিটা ইতিহাস। ওরা আর কি করে সেটা আমরা জানি না। আমরা এদের ভয়ে ভার্সিটিতে ক্লাস করি না। ধরা পেলেই জোর করে ধূমপান করাবে। এটা তো অন্যায়। যদি এখানে দোকান চালাতে চাও, ওদের কারো কাছে টাকা নিও না, আমরা আসি। টাকা লাগবে না, অনেক উপকার করছেন। আরেকদিন খাবো, আজ আসি। আচ্ছা। তারপর ওরা 4 জন চলে গেল আর আমি ওয়াকিটকিতে সবাইকে কথাগুলো সংক্ষেপে বলে দিলাম। সবাইকে অ্যালার্ট থাকতে বললাম আর ওদেরকে ফলো করতে বললাম। চিল্লানোর আওয়াজ শুনে পেছনে তাকালাম।
দেখি আদিল নামের ছেলেটা চেয়ারে বসে আছে, সাথে ওর গার্লফ্রেন্ডও বসে আছে। আর ওদের সাথে কয়েকজন ছেলে প্রশাসনিক ভবনের দোতলা থেকে একটা ছেলের কলার ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনলো। নিচে এনেই হাত বাঁধলো আর আদিলের সামনে দাঁড় করালো। আমার সামনে শাকিল, ফারহাদ আর অন্তর আছে, আর 40 জন সদস্যের ক্যাপ্টেন আমি, তাই আমি যা বলবো ওদের তাই করতে হবে। ওরা তো আদিলকে গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু আমি নিষেধ করলাম। মামা তুই শুধু বল, ওর শরীরে এত গুলি করব যে গুলির খোসা বিক্রি করে টাকায় 1 মাস চলে যাবে। আবে বুঝিস না কেন? প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, আর আমাদের আরও কাজ বাকি আছে। ঠিক আছে, এখন কি করবি? ভিডিও করছি আমি। ভাই সাবধানে, ধরা পড়লে ঝামেলা আছে। চিন্তা করিস না ভাই, আমার ভ্যানে 360 ডিগ্রি ক্যামেরা সেট করা আছে, আর সাথে ছোট্ট একটা ড্রোন সেট করা আছে। আপনি যা ভালো বোঝেন তাই করেন ভাই। আচ্ছা, তারপর আমি আমার ফোন বের করলাম। ফোনের মধ্যে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস দিয়ে ড্রোন সেট করে ভিডিও করা শুরু করলাম। আর ওদিকে আদিল, শালার পোলা, কমিশনারকে কমপ্লেন দিস আমরা ভার্সিটির মধ্যে মেয়েদের উত্ত্যক্ত করি। তোরাই তো অনেক খারাপ কাজ করিস, তোদের নামেই তো কমপ্লেন দিব। দাঁড়া, তোকে বুঝাচ্ছি আমি কি জিনিস। তোরা বেশি দিন বাঁচতে পারবি না। আমাকে কেউ মারতে পারবে না। তোকে এমন শাস্তি দিয়ে মারবো, তোর মৃত্যু দেখে সবাই ভয়ে কেঁপে উঠবে। হোক, তোদের মৃত্যুর সময় তোরা বুঝতে পারবি মৃত্যু কতটা কঠিন। হাত কেটে ফেল। ওর চামচাকে বলল। বলা দেরি, ওর চামচা মোটরসাইকেলের বক্স থেকে একটা চাইনিজ কুড়াল বের করে চোখের পলকে ডান হাতে নামিয়ে দিল। রক্ত দেখে আমি আর সহ্য করতে পারলাম না। সাথে সাথেই আমি সিআইডি এর প্রধানকে কল দিলাম। স্যার, রাজশাহীতে পুলিশ পাঠিয়ে দিন, ঘটনা হচ্ছে। তোমরা কি জন্য আছো? উড়িয়ে দাও, বাকিটা আমি দেখব। স্যার, তাহলে মেন শয়তান হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা সাবধানে থাকো, ধরা যেন না পড়ো। স্যার, আপনি যদি এখন রাজশাহীতে আসেন, আমাদের দেখে আপনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন। কয়েকদিন পরে যাব, তোমরা আগে কাজটা শেষ করো, করতে পারলেই তোমার প্রমোশন আছে। দয়া করবেন স্যার, যেন সফল হই। এখন পুলিশ পাঠিয়ে দিন। ওকে স্যার কেটে দিয়ে পুলিশকে কল দিয়ে কাজ করতে বলল। আর আমার ড্রোন আমি নামিয়ে এনে আবার জায়গা মতো রেখে দিলাম। ভার্সিটি থেকে থানাটা অনেকটাই কাছে। আমার ড্রোন নামানোর পরপরই পুলিশ হুইসেল দিয়ে ভার্সিটির গেটে এসে থামল। পুলিশের এসআই এসেই, ভাই একটা কথা ছিল। আদিলের সামনে গিয়ে, সময় মতো টাকা পেয়ে যাবি, এখন যা এখান থেকে। ভাই ওকে ছেড়ে দেন। হাত কাটা ছেলেটাকে দেখিয়ে বলল, কাকে ছাড়বো আর কাকে ছাড়বো না সেটা তোকে বলবো নাকি? ভাই রাখবেন না, পুলিশ সুপারের সাথে এই ছেলের সম্পর্ক আছে। আপনি যে ওর হাত কেটেছেন, এটার জন্য ঝামেলা হতে পারে। আচ্ছা, একে হসপিটালে নিয়ে যা, আর ফাইল তৈরি করবি, ট্রেনের চাকার নিচে পড়ে কেটে গেছে। আচ্ছা ভাই। তারপর অ্যাম্বুলেন্স এসে ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেল। কিছুক্ষণ পর আদিল আমার দোকানের সামনে এসে, তারপর এসআই সাইডে এসে হাসপাতালে কল দিল। কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্স আসলো। অ্যাম্বুলেন্সে করে ছেলেটাকে নিয়ে গেল হাসপাতালে। এসআইও চলে গেল। তখন আদিল ওর গার্লফ্রেন্ড তাপসিয়াকে বলল, চলো আজ ফুচকা খাই, অনেক দিন থেকে খাই না। ওরা নোংরা হাত দিয়ে বানিয়ে দেয়, ওসব খাওয়ার দরকার নেই, অসুস্থ হও। আরে দেখো না কেন, ওরা কি সুন্দর করে ফুচকা বানাচ্ছে। আমি আজ খাবই, না খাওয়ালে তোমার সাথে কথাই বলবো না। তোমার সাথে আর পারলাম না, চলো। এই না হলে আমার জান। চলো। তারপর ওরা সবাই আমার কাছে এসেই, এই তোরা ক্যাম্পাসে কবে থেকে দোকান বসিয়েছিস? জি ভাইয়া, কালকে থেকে বসাইছি। রাজশাহী ভার্সিটির আশেপাশে দোকান বসাতে যে আমার অনুমতি নেওয়ার লাগে, সে কথা জানিস? না ভাইয়া, জানি না তো। আমি কার কাছ থেকে অনুমতি নিয়েছিস তুই? ভাইয়া, আমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে অনুমতি নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই কিছুক্ষণ আগে কোনো ঘটনা দেখেছিস? না ভাইয়া। সাব্বাস, আমি জানি তুই দেখেছিস। শোন, ওই কথা কোথাও বললে তোকে মেরে ফেলবো। জি ভাইয়া, আমি কখনো বলবো না।
ঠিক আছে, এখানে আজ থেকে তোরা দোকান বসাবি, আর যা দেখবি চুপ থাকবি। জি ভাইয়া। আমার জিয়া ফুচকা খাবে, সবাইকে ফুচকা খাও। জি ভাইয়া, আপনারা বহেন, আমি সুন্দর করে বানাই দিচ্ছি। দে তাড়াতাড়ি। তারপর আমি ফুচকা বানাতে লাগলাম, আর আমার ফোনের রেকর্ডিং অন করে রেখে দিলাম। আমি ফুচকা বানাচ্ছি আর ওরা কথা বলছে। আজ রাত 2টার সময় আসবি সবাই। আচ্ছা আসবো। আর সাথে বসও আসতে পারে। আচ্ছা আসবো, সাথে মেশিন আনবো কি? বলা তো যায় না, র্যাবের দল আবার রেড দিতে পারে। আচ্ছা এখন চলে যাবে কি আদিল? কাল আবার ঘুরতে যাব দেশের বাইরে। আচ্ছা যাস, এখন ফুচকা খেয়ে নে। আমি ওদের সামনে ফুচকার প্লেট রাখলাম, তখন আদিলের চামচার মতো বন্ধু বলল, ওরা ফুচকা খেলো আর আমার হাতের অনেক প্রশংসা করলো। যাওয়ার সময় শালা স্যাঁচড়াগুলো টাকা না দিয়েই চলে গেল। আমিও কিছু বললাম না, কারণ আমার কাজ হয়ে গেছে। আমি ওদের সব কথা রেকর্ড করে নিয়েছি। কিছুক্ষণ পর আমরা সবাই দোকান বন্ধ করে বাসায় গেলাম। বাসা বলতে আমরা যে ফ্ল্যাটে ভাড়া থাকি। ফ্ল্যাটে গিয়ে গোসল করে রেস্ট নিচ্ছি আর ভাবছি কেমনে কি করব। তখনই শাকিল আসলো। মামা কি ভাবছিস? আজ রাতে যেতে হবে বলেই রেকর্ডটি শুনলাম। মামা সবাইকে বলে দি, ওরা তো মেশিন দিয়ে আসবে, অল্প গেলে রিক্স হয়ে যাবে। সবাইকে বলে দে। আচ্ছা দিচ্ছি, এখন চল খাওয়াবি। শালার বেটা, আজ তুই খাওয়াবি? দেখা যাবে, এখন চল। তারপর আমি, শাকিল, অন্তর আর ফারহাদ বাইরে যাওয়ার জন্য রেডি হলাম। বাইরে গিয়ে দেখলাম তখন রাত বাজে 9টা। আসার পথে রাতে কি কি করব তা নিয়ে আলোচনা করলাম। বাসায় এসে আম্মুর সাথে কথা বললাম। কথা বলে গল্প করতেই রাত 11টা বেজে গেল। তখন আমি গ্রুপে সবাইকে মেসেজ দিয়ে আসতে বললাম। আমাদের সবারই মুখে কাপড় পেঁচিয়ে কালো রঙের বুলেট প্রুফ জ্যাকেট পরলাম, সাথে কালো প্যান্ট আর কালো কোট, যাতে আমাদের অন্ধকারে দেখা যায় না। সাথে মেশিনও নিলাম, কোমরে গুজে রেখে দিলাম। আমরা 3টা হাইস নিয়ে গেলাম। দেখি গেটে তালা ঝোলানো, আর গেট দিয়ে ঢুকলে ওদের লোক দেখে ফেলতে পারে, তাই আমরা পেছনে গেলাম। পেছনে গিয়ে মিনি মই দিয়ে প্রাচীর টপকে একে একে সবাই পার হলাম। পার হওয়ার পর 40 জন সদস্য 4টা দলে ভাগ হয়ে পড়লাম, আর সবাইকে গান রিলোড করে রেখে দিতে বললাম। আর আমি না বলা পর্যন্ত কিছু করার নিষেধ করলাম। তারপর আমরা আলাদা হয়ে চারপাশ দিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আমার টিম নিয়ে আমি প্রশাসনিক ভবনের সামনে গেলাম। দেখি গেটে তালা দেওয়া, কিন্তু ভেতরে একটা রুমের লাইট জ্বালা আর হালকা শব্দ পাওয়া যাচ্ছে। আমার সন্দেহ হলো, আর আমরা পাইপ দিয়ে চড়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমে শাকিল পাইপ বেয়ে উপরে উঠল, তারপর পর্যায়ক্রমে আমি, অন্তর, ফারহাদ আর বাকি সদস্যরা উঠলাম। ধীরে ধীরে সব রুম চেক করলাম, কিন্তু কোথাও ওদের খুঁজে পেলাম না। আমরা ফেরত আসার প্ল্যান করছি, তখনই দরজা খোলার আওয়াজ পেয়ে বসে পড়লাম। দেখি বাথরুমের সাথে একটা হলরুম থেকে কে জানি বের হয়ে বাথরুমে যাচ্ছে। আমরা তো শিওর হলাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম। তখন ছেলেটা বাথরুম থেকে রুমে এসে আবার দরজা বন্ধ করে দিল। ভাবছি এখন ওই রুমের সামনে আমাদের যাওয়া উচিত কিনা। তখনই খেয়াল করলাম বাথরুমের সাথেই বিদ্যুতের মেইন সুইচ। সবাইকে গান হাতে নিয়ে রেডি হতে বল। আমি ধীরে ধীরে দরজার সামনে গিয়ে শুয়ে পড়লাম। তারপর শুয়ে শুয়ে জানালা পার হয়ে মেইন সুইচ অফ করে দিলাম। জানালার গ্রিলের সাথে ম্যাগনেটিক সিস্টেম, বোতাম, ক্যামেরা সেট করে দিয়ে আবার মেইন সুইচ অফ করে দিয়ে দৌড়ে এক সাইডের বাথরুমে ঢুকে গান সেট করে বসে থাকলাম। এই কাজগুলো করতে সময় লেগেছে 1.5 মিনিটের মতো। একটু দেরি হলে পুরো প্ল্যান ভেস্তে যেত। আমি বাথরুমে বসে আছি, কারো আসার আওয়াজ পেলাম, কিন্তু শেষ কর্নারের বাথরুম হওয়ায় আর আসলো না। আমি আমার ফোনের স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে ওদের কার্যকলাপ দেখতে লাগলাম। শাকিলকে কল দিয়ে আইপ্যাডে স্ক্রিন রেকর্ড করতে বললাম, আর কথাগুলো শুনতে লাগলাম। ভিডিওতে ওদের দেখে চিনে ফেললাম, কেননা মিশনে আসার আগে ওদের সবাইকে দেখানো হয়েছে। এখানে আছে আদিল আর ওর চামচারা, চেয়ারে বসে আছে ভার্সিটির ভিপি রনি ইসলাম আর রাজশাহী সদরের মেয়র। ওদের কথাবার্তাগুলো, এবার একটু মাল বেশি এসেছে, সবাই চাহিদা পূরণ করা যাবে। কাজ সাবধানে করতে হবে। শুনলাম সিআইডির একটা দল এখন মিশনে গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে সে কথা জানি না। আমাদের ধরবে এমন বাপের বেটা কে আছে? আমার বাবা এমপি, হবু শ্বশুর হলো শহরের মেয়র, আমাদের কে ধরবে? গুলি করে মারবো তাদের। সমস্যা নেই, আমরা আছি তো নাকি?
আচ্ছা, বসের তো আসার কথা, আসলো না কেন? এখন পর্যন্ত বসকে দেখতেই পারলাম না, অথচ কোটি কোটি টাকার ব্যবসা করে দিচ্ছি তাকে। আরে বস তো আসতোই, কিন্তু ওই সিআইডি টিমের জন্য আসেনি। আর আমরা তো বসের কাছেই এ কথা শুনতে পেলাম। দেখ, তবুও সাবধানে থাকতে হবে। আচ্ছা, দেখবো পরে। এখন বলো, এখানে কত কোটির মাল আছে আর লাভ কত হবে? এখানে 50 কোটির মাল আছে, সাবধানে সেল দিলে এখান থেকে অনায়াসে 100 কোটি লাভ হবে। ইয়াবা কিনেছি 15 টাকা, এখানে আনাসহ খরচ 30, কিন্তু বিক্রি করতে হবে 200 টাকা পিস। বিচি আছে 34 লাখ পিস। 10 কোটি টাকার ইয়াবা আছে এখানে, আর হিরোইন আছে 15 কোটি, পেন্সিলের 10 কোটি, আর বাকি টাকার গাঁজা আছে। এগুলোর দাম তো আর বলা লাগবে না নাকি? লাগবে না। আর টাকা কবে দিতে হবে? 7 দিন পর দিতে হবে। সমস্যা নেই, পেয়ে যাবেন আপনার মুনাফা সহ। এখন তো কিছু টাকা দিতে হবে নাকি? এখন বেশি নেই, মাত্র 10 কোটি টাকা আছে ক্যাশ। ওইটা নিয়ে যান। আচ্ছা দাও, আমি চলে যাব এখনই। ওকে। তারপর মেয়র আর মেয়রের 2 চামচা 2টি ব্যাগ করে টাকা নিয়ে বেরোচ্ছে, আর সাথে আদিলও আছে। যখনই দরজা খুলবে, শাকিলেরা সরে গিয়ে একটা রুমে ঢুকে পড়ল। তারপর আদিল মেয়রকে ভবনের গেট খুলে ভার্সিটির সীমানা পার করে দিল। একটু পর আবার আদিল এসে আরও কয়েকজনকে কল দিল, আরও কয়েকজন আসলো। আমরা বুঝলাম ওরা ছিটকে নেতা। আদিল আবার ওদের সবাইকে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন আর গাঁজা ভাগ করে দিল। তারপর ওরা দরজা লাগিয়ে লাইট অফ করে চলে গেল। তখন রাত বাজে 3:30। আমরা আবার প্রাচীর টপকিয়ে বাসায় আসলাম। আমরা মূলত একটা ফ্ল্যাটে সবাই থাকি। ফ্ল্যাটের 3 তলা আর 4 তলায়, আর ফ্ল্যাটটা অনেক বড় হওয়ায় অনেক সুবিধা হয়েছে। আমরা 4 তলায় থাকি। বাসায় আসা মাত্র সবাই ঘুমিয়ে পড়ল, আর আমি ভিডিওগুলো দেখতে লাগলাম। ভিডিও অনেক বড় হওয়ায় একটু কাটলাম, আর অরিজিনাল ভিডিও 5টা পেন ড্রাইভে কপি করে রাখলাম। ফজরের আজানের সময় দিলাম ঘুম। কেউ ডাকবে না আমায়, কারণ আমি ঘুমালে আমায় ডাকার নিষেধ আছে। ঘুম থেকে উঠলাম দুপুর 2টায়। আজ আর দোকান নিয়ে যাব কেন? আমরা তো আমাদের কাজ করেছি। এখন আমাদের দরকার মেয়র, আদিল আর রনিকে ফলো করা। রনি আবার এসব কাজ করে না, শুধু ছোট ভাইকে সাপোর্ট করে। তবে আমাদের আর 3-4 দিন ভার্সিটিতে দোকান দিতে হবে। যাই হোক, সেদিন সবাই মিলে গাড়িতে করে পদ্মা নদীর তীরে গিয়ে হাওয়া খেলাম। তারপর ইলিশ মাছ কিনে প্যাক করে নিলাম। এখানে এমন ব্যবস্থা, এখানে আলাদা করে মাছ কিনে প্যাক করে নিতে হয়, তারপর ভাত আলাদা কিনতে হয়। তাই করলাম। সেদিন পেট ভর্তি করে ইলিশ আর ভাত খেলাম। অনেক রাতে বাসায় এসেই দিলাম ঘুম। ঘুম থেকে উঠে রেডি হলাম। আজ আমরা সবাই দোকান নিয়ে যাব, কারণ আমরা গোপন সূত্রে খবর পেয়েছি আজ নাকি আদিলদের গোপন মিটিং রয়েছে, আর এটা করবে ভার্সিটির ওই কক্ষে যেখানে মালগুলো সেদিন ছিল। আমাদের কাজ হলো সেখানে ক্যামেরা সেট করে রেখে আসা, আর পুলিশ দিয়ে সিসিটিভির পাসওয়ার্ড নেওয়া, যাতে আমরা খুব সহজেই ভবনের সব খবর পেয়ে যাই। তাই আমাদের অর্ধেক টিম আজ ওই কাজে লেগে পড়ল, আর আমি সহ বাকি অর্ধেক দোকান দিয়ে সব খবর রাখছি। কিছুক্ষণ পর দেখলাম সেই দিনের মেয়ে 4 জন একসাথে আসছে। আমার দোকানের সামনে এসে দাঁড়ালো। মামা 4 প্লেট ফুচকা দেন, প্রচুর ঝাল দিয়ে। জি মামনি, দিচ্ছি। ফাজলামো করেন? আপনি আমাদের 1 বছরের সিনিয়র হবেন, আর আমরা কোন দিক দিয়ে আপনার মামুনি লাগি? মাস্ক খোলা, তাই আজ আমার মুখ দেখতে পেয়েছে। আমি কোন দিক দিয়ে আপনাদের মামা লাগি? হয়েছে। আচ্ছা, আপনাকে কি বলে ডাকবো? সমস্যা নাই, 7 দিন মামা বলেই ডাকেন। কেন? না, এমনি বলেই ফুচকা রেডি করে দিলাম। এরা ফুচকা খেলো। ফুচকা খেয়ে অনেক খুশি তারা। তারপর টাকা দিয়ে চলে গেল। দোকান ফাঁকা। তখন আমি ক্যামেরা সেট করে টিমকে কল দিয়ে জানালাম সব কমপ্লিট করছে ওরা। আমি ফোন টিপতে লাগলাম, আর ওদিকে মামা ক্রাশ খেয়েছি। ক্রাশ? তা আবার তুই? মামা এরে ছেলেটা? ফুচকাওয়ালার ওপর। আরে চুপ কর মামা, ছেলেটাকে প্রথম দিন দেখতে পারিনি, আজ দেখে আমিও ক্রাশ খেয়ে গেছি, কিন্তু তোর জন্য ছেড়ে দিলাম। শালি, তোরটা জানতে পারলে মারবে ধরে তোকে। বাদ দে, আমার ভালো লাগছে ছেলেটাকে। ওর ব্যাপারে খোঁজ নিতে হবে আমাকে। আমার কেন যেন ছেলেটার উপর সন্দেহ হয়। রে, একটা জিনিস ভাবছিস?
একই সাথে ক্যাম্পাসে অনেকগুলো দোকান, কাল আবার একসাথে একটাও নেই। আজ আবার সব এসেছে। তাই তো। আচ্ছা, কাল থেকে ওদের পিছনে আমরা লাগছি। ওকে, ডান। খাওয়াতে হবে কিন্তু। খাওয়া মানে? হোটেল রিজার্ভ করে দিব একদিনের জন্য। দেখা যাক। তারপর ওরা চলে গেল, আর এদিকে আমি একটু ব্যস্ত হয়ে গেছি। তখনই দেখি কলেজের বায়োলজি ডিপার্টমেন্টের প্রফেসর আদিল, মেয়র, রনি, আজাদ খান আর অপরিচিত একজন প্রশাসনিক ভবনের দিকে যাচ্ছে। আমি সবাইকে রেডি হয়ে ক্যামেরা অন করতে বললাম। তারপর যা দেখলাম তা দেখে ওদেরকে কল দিয়ে জানলাম সব জায়গায় ক্যামেরা সেট করা হয়েছে। আমাদের 4 জন সদস্য আবার সিসিটিভি নিয়ন্ত্রণ রুমে আছে। যাই হোক, কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম বায়োলজি প্রফেসর আদিল, রনি আর মেয়র প্রশাসনিক ভবনের দিকেই যাচ্ছে। আমি সবাইকে অ্যালার্ট থাকতে বললাম। আমি আমার মোবাইলের ক্যামেরার ভিডিও দেখতে লাগলাম। তারপর দোকান গুছিয়ে রেখে সিসিটিভি নিয়ন্ত্রণ কক্ষে গেলাম। সিসিটিভিতে ওদের কথা বোঝা যাচ্ছে না, তাই আমাদের ক্যামেরার ভিডিও দেখতে লাগলাম। তখন শোনো সবাই, বস আমাকে এসব বলেছে। আজ আমাদের শেষ দেখা। আমাদের এলাকায় সিআইডি মিশনে এসেছে। যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি, তাই সাবধানে সব কাজ করতে হবে। আর আমি দেশের বাইরে যাচ্ছি 2 মাসের জন্য। আচ্ছা, বসের কাছ থেকে সিআইডি অফিসারের কোনো ফটো আছে কি? কি করবে বাবা ফটো দিয়ে? মেরে দিব ওদেরকে? আরে পাগল, ওদের অধিকাংশই গোল্ড মেডালিস্ট, খুপড়ি উড়িয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবো। আর প্রফেসর আঙ্কেল, আমাদের কোম্পানির কি খবর? বাবা, কোম্পানিতে দিন দিন ফুলে ফেপে উঠেছে। যদি ওষুধের মধ্যে হিরোইন মিশানো হয় আর সেটি মানুষ খায়, তাহলে মানুষরা তো কয়েকদিনের মধ্যেই মাতাল হয়ে যাবে। পরে তারা ড্রাগস শরীরে পুশ করবে। সাব্বাস, এই না হলে পাক্কা স্মাগলার। প্রফেসরকে তো আর এমনি রাখিনি, ক্রিমিনালের জন্যই রাখা হয়েছে। আমার একটা বুদ্ধি আছে। কি কথা? দাঁড়াও, আমি ভিডিও দেখাচ্ছি। আচ্ছা দেখাও। আমাদের কাছে যে ইয়াবাগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি সেল দিয়ে ভালো দাম পাবো না, কিন্তু সেগুলো যদি আমরা ঔষধের পাতা সিস্টেম করি আর বাইরে থেকে বোঝা যায় না এমন কভার দিই আমরা দামও বাড়িয়ে দিই, তখন আমাদের লাভ আর ধরা পড়ার সম্ভাবনা কোনোটাই নেই। তখন আমরা অনায়াসেই কাজ করতে পারবো। ভালো বুদ্ধি। আরও কোনো বুদ্ধি আছে? অবশ্যই। তাড়াতাড়ি বলো। আমরা জানি ইয়াবা খেলে ঘুম ধরে না। অনেক শিক্ষার্থী আছে যে অনেক পড়াশোনা করার জন্য রাত জাগতে চায় কিন্তু পারে না, সে ঘুম জাগার ঔষধ খায়। আমরা যদি একটা ইয়াবা ভেঙে গুঁড়ো করে অল্প একটু গুঁড়ো দিয়ে বিক্রি করি, অল্প মূল্য বাজারে ছেড়ে দিই, তাহলে সে কিছুদিন সেবনের পর নিশ্চিত ইয়াবা খোর হয়ে যাবে। তখন আমাদের বিক্রি বেড়ে যাবে। এক্ষেত্রে তো লাভ কম হবে। একটা গুঁড়া করে আরও কেমিক্যাল মিশানো হবে, তাতে কোনো লোকসান হবে না। সাব্বাস, ঠিক আছে, কাজ চালিয়ে যাও। আচ্ছা, আজ আমি উঠবো, আমার হাতে একটু সময় কম। আমরাও উঠবো। আচ্ছা, আজ মিটিং এখানেই শেষ। আমরা সবাই এখন আন্ডারগ্রাউন্ড হয়ে যাব। আমাদের কমপক্ষে 3 মাস আর দেখা হবে না। যদি পারো দেশের বাইরে যাও। আমি 2 দিন পর যাব। আচ্ছা, যাও সবাই। আমাদের লোকেরা যখন দেখলো ওরা বের হবে তখন সরে আসলো। আমার লোকেরা সাথে সাথে এক জায়গায় হলো। আমি দোকান বন্ধ করে এমার্জেন্সি মিটিং ডাকলাম। এখন বাজে 3টা। মিটিং ডাকলাম 4:30টায়। আমি দোকান বন্ধ করে রেখে বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে স্যারের কাছে কল দিলাম। হ্যালো স্যার। হাই ইয়ংম্যান, কি অবস্থা ওদিকে? তারপর স্যারকে সব খুলে বললাম। এখন কি করব স্যার? আরও প্রমাণের জন্য যদি থাকি তাহলে ওদেরকে আরও 3 মাসও ধরতে পারবো না। ধরো, কিন্তু মেরে ফেলো না। গুম করে রাখো, 30 ডিগ্রি দিয়ে সাথে সবার খবর বের করো। পরে কি করব? সবাইকে একসাথে মেরে ফেলে আমাকে ভিডিও পাঠিয়ে দেবে। ওকে স্যার। আর স্যার হচ্ছে কি, লজ্জা পাওয়ার কিছু নেই, বলে ফেলো। স্যার আসলাম এখানে, এখন হাত খালি হয়ে গেছে। সেটা বলবে তো নাকি? শোনো, বাবা টাকা পাঠিয়ে দিয়েছে, রাজশাহীটা সবাই মিলে ঘুরে এসো। বলা তো যায় না আবার কবে যাওয়া লাগে। ওকে স্যার, এবং ধন্যবাদ। আচ্ছা দিবনে, রাখি। ফোনে কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেছি। ফোন কেটে দিয়ে বাসার ভিতরে ঢুকলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করে রেডি হলাম। হালকা কিছু খেয়ে ল্যাপটপে কিছু টাইপ করে নিলাম, যাতে উপস্থাপন খুব সহজেই করা যায়। 4:30 মিটিং শুরু হলো। আমি বক্তব্য দেয়া শুরু করলাম। হ্যালো গাইজ, ইটস ওমর।
ফ্রম আয়ারল্যান্ড। সরি, মজা করলাম। স্যার হঠাৎ মিটিং কেন? আমরা এখানে মিশনে এসেছি, মাদককে তুলে দেয়ার মিশন। রাজশাহীতে মাদকের লিডাররা 2 দিন পর পালিয়ে যাবে, তাহলে খুবই উড়িয়ে দে স্যার। সেই জন্য আজকে ডাকা হয়েছে। আমাদের আজ রাতের মধ্যেই আদিল, রনি, মেয়র, প্রফেসর, এমপি, আজাদ সবাইকে অ্যারেস্ট করে গুম করে দিতে হবে। আমরা রেডি। সবাই আমাদের ড্রেস পরে রেডি হয়ে নাও। ওকে স্যার। আমরা রাতে হালকা খাবার খেয়ে নিলাম, তারপর বসলাম প্ল্যান সাজাতে। গোপন সূত্রে জানতে পারলাম রনি আর আজাদ খান বাসায় আছে, আর আদিল তার গার্লফ্রেন্ড তাপসিয়াকে নিয়ে লং ড্রাইভে গিয়েছে, আর মেয়রের কাল রাতে ফ্লাইট আছে। আমাদের সবার আগে টার্গেট মেয়র। মেয়র ধরা পড়লে আদিল, রনি আর আজাদকে ধরা যাবে না, ফোনে খবর পেয়ে ভেগে যাবে। আর আমাদের ফোর্সও অল্প, তাই ভাগ হয়েও পারছি না। পুলিশের হেল্প নিচ্ছে না, শালারা ঘুষখোর, পালাতে সাহায্য করবে। তাই একটা বুদ্ধি করলাম। আমি আমাদের দেশের নেটওয়ার্ক অফিসে কল দিলাম। হ্যালো, আমি সিআইডি থেকে বলছি। বাংলাদেশের সকল নেটওয়ার্ক 12 ঘন্টার জন্য বন্ধ রাখতে হবে। আপনার কিছু টাকা লোকেশনের দিকে দেখলে দেশ থেকে অনেক বড় টেররিস্ট পালিয়ে যাবে। প্রায় 30 মিনিট পর সব নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল, ওয়াইফাইও বন্ধ হয়ে গেল। 10 জন সদস্যের একটা টিমকে পাঠালাম আদিলের ঘাড় ধরে নিয়ে আসার জন্য। বাকি 30 জন আমরা রেডি হলাম। রাত 2:30টার সময় আমরা মেয়রের বাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। আমি আর অন্তর পাইপ বেয়ে উঠে মেইন সুইচ অফ করে দিলাম। তারপর বাকিরা আসলো। বাড়ির ভিতরে ঢুকলাম, দেখি কোনার রুমে মেয়র তার বউসহ ঘুমাচ্ছে। আমি মেয়রকে ঘুমন্ত অবস্থায় এমন জোরে লাথি মারলাম, শালা মাগো বলে চিৎকার দিয়ে উঠল। মেয়রের মুখ বেঁধে টেনে হিঁচড়ে বাসা থেকে বের করে আনলাম। কেউ ভয়ে কোনো কথা বলেনি, কারণ আমাদের টিমের সবাই মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়রের চোখে কালো কাপড় বেঁধে দিলাম। মেয়রকে নিয়ে গোপন কক্ষে রেখে আসা হলো। কিছুক্ষণ পর ওয়াকি টকিতে খবর পেলাম আদিলকেও ধরেছে, ওদেরকে সাথে নিয়ে আসছে। তারপর আমরা সবাই আবার এমপি আজাদের বাসার দিকে রওনা দিলাম। রাত তখন 4:12। আমরা এমপির বাসার দেয়াল টপকে বাসার ভেতরে গেলাম। ভেতরে ঢুকে দুর্ঘটনাময় যে সাইলেন্ট বাজানো হয় সেটা বাজিয়ে দিলাম। ব্যাস, তখনই আজাদ খান রনি হাতে পিস্তল নিয়ে ধীরে ধীরে পালানোর চেষ্টা করছে। আমিও চুপি চুপি গিয়ে আজাদ খানের ঘাড় ধরলাম। ধরা মাত্রই, এই কে কে? আমি তোর বাপ, সিআইডি। বাবা ছেড়ে দাও, তার জন্য যত চাও সব দিব। তোর অ্যাকাউন্টে কত টাকা আছে? 450 কোটির বেশি। সব টাকা দিয়ে দে। তাহলে আমি চলবো কি দিয়ে? তাহলে মর তুই, বলেই বন্দুক কপালে ঠেকালাম। না বাবা, বলেই আমার হাতের চেক নিয়ে স্বাক্ষর করলো। চল এখন। কোথায়? আমি তো টাকা দিলামই। থানায় চল। এটা কিন্তু বেইমানি। হালার পু, তোরে ছেড়ে দিলে তো কালকেই আমার লাশ ফেলে দিবি, তোকে ছাড়া যাবে না। বলেই চোখে কাপড় বেঁধে দিলাম। শাকিলের কাছে রনি আর আমার কাছে আজাদ খান। ওদের ধরেছি কেউ জানে না। ফজরের সময় বায়োলজির প্রফেসরকে তুলে আনলাম। আদিল, রনি, আজাদ খান আর মেয়রকে এনে ওদের হাতে পায়ে শিকল বেঁধে শুকনো কুয়োর মধ্যে ফেলে দিয়ে ওপরে ভারী ঢাকনা দিয়ে ঢেকে রেখে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে যা শুনলাম তা শুনে ব্রেকিং নিউজ, একসাথে রাজশাহীর সব টপ রাজনীতিবিদ গুম। কে হতে পারে সেই লোক যে সবাইকে গুম করালো? এটা কি রাজনীতির চাল, নাকি বিপরীত পক্ষের চাল, নাকি রাজশাহীতে মিশনে যাওয়ার সিআইডি অফিসারের কাজ? কি হতে পারে সেটা তথ্য উদ্ধারে মাঠে নামছে আরএবি। এখন দেখছেন খেলার খবর। খবর শুনে আমি হাসতে লাগলাম। ওরা নাকি আমাদের কাজ ধরতে পারবে। আমরা আদিলদের অ্যারেস্ট করেছি, সে কথা রাজনীতিবিদরা জানতে পারলে ছাড়িয়ে নিয়ে যাবে। এখন ওদের শাস্তি হবে না, আর আমাদের ইচ্ছে ওদেরকে ভয়াবহ শাস্তি দেওয়া। যাই হোক, বিছানা থেকে উঠলাম 11টার সময়। উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম। নাস্তা করে রেডি হলাম। দোকান দিতে হবে, কারণ আজ আদিলদের বস ওদের খোঁজে ভার্সিটিতে আসতে পারে। কারণ আদিলদের খবর এখন ব্রেকিং নিউজ হয়ে গেছে। ওদের বস এসে আদিলের বন্ধুদের প্রেশার ক্রিয়েট করবে। তখন আদিলের বন্ধুরা ভার্সিটির ছেলেদের চাপ দেবে, ফলে ছাত্ররা আন্দোলন করবে। তখন একটা দাঙ্গা তৈরি হবে। আর আমাদের টার্গেট ওদের বসকে ধরা আর দেশে হাঙ্গামা বন্ধ করা। ওদের বসকে ধরতে পারলে সবাইকে একসাথে মেরে নদীতে ভাসিয়ে দেব।
যাই হোক, প্ল্যান অনুযায়ী আমরা 2 দলে ভাগ হলাম। এক দল দোকান দিয়েছি আর আরেক দল আবার আমাদের কি ফলো করছে। তখন ঘড়িতে বাজে 1টা। তৃষাদের দল আসলো ফুচকা খেতে। এসেই, ভাইয়া আজকে আপনার আসতে দেরি হলো কেন? জি আপা, আজকে আমি ঘুমিয়ে গেছিলাম। আমাদের নাম ধরে ডাকতে বলিনি তোমায়। মূর্খ মানুষ তো, মনে থাকে না। আমায় শুধু নাম ধরে ডাকবে, ওদেরকে আপা বলে ডাকবে। ওকে আপা। আবার বললে ওকে তৃষা। এই তো, গুড বয়। এবার তোমার A to Z পরিচয় দাও। জি, আমার পরিচয় কেন? যেটা বলছে সেটা করো। জি দিচ্ছি। ভুল ঠিকানা দিলে অবস্থা খারাপ আছে। ঠিক আছে, বলো। আমার। তারপর একটা ভুয়ো ঠিকানা সুন্দর করে গুছিয়ে বললাম তাকে। তোমার ফোন নাম্বার দাও। আমি তো মোবাইল ব্যবহার করি না। ও, তাহলে ফুচকা দাও। আচ্ছা। তারপর আমি ফুচকা বানিয়ে দিলাম। ওরা ফুচকা খাচ্ছে। আর মামা, এখন আমরা নিশ্চিন্তে ভার্সিটিতে আসতে পারবো। মামা, শুনলাম ওরা সবাই নাকি ঘুম। আজকে খবরে দেখলাম। যেই কাজটা করুক তাকে হাজার সালাম। শালার সবগুলোকে যেন মেরে ফেলে। সেটাই। এখন চলো। চলো সবাই। তারপর ওরা চলে গেল। ওরা 4 জনই ঢাকাতে থাকে, এখানেই পড়তে এসেছে। তৃষা মেয়েটা দেখতে অনেক সুন্দরী। তৃষা আমায় পছন্দ করে, ওর কথায় আমি বুঝতে পেরেছি। আমিও ওকে মনে মনে পছন্দ করি, কিন্তু আগানো যাবে না। কারণ আমি যে কাজ করি সেই কাজে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। আমি যদি এখানে আর কিছুদিন থাকি তাহলে তৃষাকে ছাড়া থাকতে পারবো না। তাই 7 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব ভাবছি। তাই খুব তাড়াতাড়ি মিশন শেষ করব ভাবছি। যাই হোক, বিকেল 4টায় দোকান বন্ধ করে সবাই মিলে বাসায় গেলাম। সেদিন কোনো কিছুর দিকে সন্দেহ হয়নি, তাই রাতের বেলা বেরোলাম না। সেদিন অনেক রাত পর্যন্ত প্ল্যান করলাম কিভাবে আদিলদের বসকে ধরব। যাই হোক, পরের দিন যথাসময়ে দোকানে বসলাম। খেয়াল করলাম অন্য দিনের তুলনায় ভার্সিটিতে ছাত্রছাত্রীদের আনাগোনা বেশি আজকে। একটু সন্দেহ হলো, তাই সবাইকে অ্যালার্ট থাকতে বললাম। 11টার দিকে খেয়াল করলাম তৃষাদের দল আসছে। ওরা এসেই, ফুচকা দাও। জি দিচ্ছি। শোনো, আজ ভার্সিটিতে গন্ডগোল হবে। তুমি এখনই দোকান বন্ধ করে চলে যাও। আমাকে উদ্দেশ্য করে বলল, তাহলে আমার সংসার কেমনে চলবো? আমি দিব, তবুও তুমি চলে যাও। তোমার কিছুই হতে দিব না, মনে মনে বললাম। না, লাগবো না, আমি দোকান বন্ধ করতেছি। তাড়াতাড়ি কইরেন। ওদের ফুচকা খাওয়া শেষ। নীলা বিল দিল, ওরা চলে গেল। 100 মিটার না যেতেই তৃষা আবার ফিরে আসলো। এসেই একটা বক্স দিল আমায়। এইটা কি? এখানে একটা মোবাইল আছে। মোবাইল দিয়া আমি কি করুম? আমার কাছে যত ফোনের কালেকশন সব আছে, আমি তোমার ফোন কি করি মনে মনে বললাম। এটা ফোন দিয়ে কথা বলবো, ওইখানে আমার নাম্বার আছে। তৃষা চলে গেল। তখন আমি দোকান গোছালাম, কারণ আমি শিওর ঝামেলা হবে। আমরা সবাই অ্যালার্ট আছি। 12:10 ভার্সিটির গেট দিয়ে একটা মার্সিডিজ কার ঢুকলো। সামনে 1 গাড়ি বডিগার্ড আর পেছনে 1 গাড়ি বডিগার্ড। তারা প্রশাসনিক ভবনের সামনে আসা মাত্র আদিলের বন্ধু দৌড়ে আসলো। সরি বস, আপনাকে চিনতে পারিনি। ব্যাপার না, সব শিক্ষার্থীদের বাইরে রাখো এখনই। মুখে মাস্ক পরা থাকায় আদিলের বস বলছে, আচ্ছা বস। ভালো একটা হাঙ্গামা করতে হবে, 2-4 গাড়ি পুড়িয়ে দিতে হবে। বস, আপনি সাথে থাকলে 2-4টা কেন, পুরো দেশই জ্বালিয়ে দিতে পারবো। এবার যাও। তারপর আদিলের বন্ধু সব শিক্ষার্থীদের বাইরে আনার জন্য গেল, আর আমি সবাইকে রেডি হতে বললাম। আজকে আদিলের বসকে ধরতে হবে। সবাই তৈরি হয়ে আছে, কিন্তু আদিলের বসের মুখ দেখা যাচ্ছে না। তাই আমরা সবাই একত্রিত হয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আদিলের বস সিগারেট লাগানোর জন্য মাস্ক খুলে ফেলল। মাস্ক খোলা মাত্র তাকে আমি চিনে ফেললাম। আদিলের বসের নাম জাফর চৌধুরী। জাফর চৌধুরী একজন মন্ত্রী ছিলেন। মন্ত্রিত্ব থাকাকালীন জাফর চৌধুরী মাদকের ব্যবসা করতেন। এই কথা ফাঁস হয়ে গেলে সরকার তাকে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দেয়। মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর দুদিকের হানা পড়ে তার বাড়ির ওপর। অনেক ব্ল্যাক মানি পায় তার বাসায়। তারপর
র্যাব আর সিআইডি এর যৌথ অভিযানে তার সব ধান্দা ধরা পড়ে যায়। সে মাদকের ব্যবসায়ী, নারী পাচারকারী, শিশুও পাচার করে, কিডন্যাপারও, 30 জনকে মার্ডারও করেছে। সেই জন্য জাফর চৌধুরীর ফাঁসির রায় হয়ে যায়। কিন্তু আফসোস, তাকে আর দেশে খুঁজে পাওয়া যায়নি। 2012 সালে জাফর চৌধুরী পালিয়ে যায়। দীর্ঘ 8 বছর পর সে দেশে ফিরেছে। জাফর চৌধুরীকে আজ ধরতেই হবে। ওকে ধরতে পারলে দেশের অনেক ক্ষতির সমাধান হবে। যাই হোক, জাফর চৌধুরীকে দেখে স্যারকে কল দিলাম। স্যার, এটা নিউজ আছে। বলো। স্যার, জাফর চৌধুরী রাজশাহীতে। হোয়াট? কি বলো? আপনি আমার জাফর চৌধুরীর যে ফটো দেখেছিলেন, তাই আমি সহজেই চিনে ফেলেছি তাকে। শরীর অনেক ফিট স্যার, মনে হয় নিয়মিত ব্যায়াম করে। শোনো, ওকে যে করেই হোক অ্যারেস্ট করো। স্যার, এখন সম্ভব না। জাফর চৌধুরী রাজশাহীর সকল শিক্ষার্থীদের সাথে, আর তার সাথে আছে রাইফেলধারী প্রায় 20 জন বডিগার্ড। তাহলে আরও ফোর্স পাঠিয়ে দাও। দেন স্যার, অনেক বড় সংঘর্ষ হতে পারে। আর আমরা এদের অ্যারেস্ট করেছি সেই কথা প্রকাশ করার দরকার নেই। ওকে, আমি ফোর্স পাঠাচ্ছি। আচ্ছা। ফোন কেটে দিয়ে শাকিলের ধাক্কায় সামনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আমার জীবনে প্রথমবার একসাথে এত মানুষ দেখলাম। প্রায় 15,000 শিক্ষার্থী এসেছে মানে জোর করে এরা ধরে এনেছে। যাই হোক, সবার হাতে একটা করে ব্যানার, সেখানে লেখা আদিলের কিছু হলে রাজশাহী উড়ে যাবে। আমরাও মাস্ক পরে ওদের সাথে মিছিলে যোগ দিলাম। আমি আর শাকিল জাফর চৌধুরীর একদম পেছনে আছি। শিক্ষার্থীরা প্রথম ক্যাম্পাসে মিছিল দিল, তারপর গেট দিয়ে বাইরে বের হলো। সেখান থেকে রাজশাহীর মূল শহরে গেল। সেখানে গিয়ে পরপর 2টো বাসে আগুন লাগিয়ে দিল। প্রায় 5 মিনিট পর 3 গাড়ি পুলিশ চলে আসলো। পুলিশেরা ভার্সিটির ছাত্রদের ভাই বলে ডাকে, কারণ শিক্ষাগত দিক থেকে ওরা সিনিয়র হয়। আদিলকে ফিরিয়ে দিতে হবে। আদিলের কিছু হলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। মাস্ক পরে বলল। আর এই এসআই জাফর চৌধুরীকে চেনে না। আপনারা শান্ত হয়ে ফিরে যান। আমরা 7 দিনের মধ্যেই আদিল ভাইদের অক্ষত অবস্থায় আপনাদের কাছে ফিরিয়ে দিব। তারপর মিছিল ভেঙে গেল। এখন আর আমরা জাফর চৌধুরীকে ফলো করতে পারবো না। তাই একটা বোতামের মতো ছোট্ট মেশিন জাফর চৌধুরীর পিঠে লাগিয়ে দিলাম। অনেক ভিড়ের মাঝে বুঝতেই পারেনি আমি কি করেছি। এই মেশিন দিয়ে জাফর চৌধুরীর লোকেশন আর কি বলছে সব শোনা যাবে। যাই হোক, মিছিল ভেঙে গেল। আমরাও বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা সবাই বাসায় গিয়ে রেস্ট নিচ্ছি। আমি ফোনে বুঝতে পারলাম জাফর চৌধুরী কিছু কথা বলছে। আমি সাথে সাথেই কম্পিউটারে গিয়ে জাফর চৌধুরীর লোকেশন ট্র্যাক করে দেখলাম জাফর চৌধুরী রাজশাহীর নামকরা হোটেলে আছে। আর ওদের কথাবার্তা শুনতে লাগলাম। শোনো তোমরা, আমি 7 বছর পর অনেক রিস্ক নিয়ে দেশে ঢুকেছি। আমার আর দেশে থাকা সম্ভব না। সিআইডির টিম রাজশাহীতেই আছে। আমার মনে হয় ওরাই আদিল, রনি, মেওয়ার আর আজাদ খানকে অ্যারেস্ট করেছে। আমি আজ রাত থাকলে অ্যারেস্ট হব নিশ্চিত। বস, আপনার সাথে আদিল দেখা করার জন্য পাগল ছিল, অথচ দেখতেই পারল না। আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু দেশে ঢুকিনি। যাই হোক, আমি আজ রাত 12টায় চলে যাব। বস, সব জায়গায় চেকপোস্ট, যাবেন কেমন করে? আমি স্পিড বোটে করে মায়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে পদ্মায় ঢুকেছি, আর তারপর পদ্মা নদী দিয়ে এখানে এসেছি। আজ যাব তেমন করে। আচ্ছা বস। শোনো, তুমি যে করেই হোক আন্দোলন বহাল রাখো। যদি তখনও না পাই? তাহলে তুমি সব দায়িত্ব পাবে। আচ্ছা। তুমি এখন চলে যাও, না হলে কেউ সন্দেহ করবে। আচ্ছা বস। তারপর আদিলের বন্ধু চলে গেল। আমি কানে হেডফোন লাগিয়ে রাখলাম। তারপর স্যারকে কল দিলাম। স্যার, জাফর চৌধুরী আজ দেশের বাইরে চলে যাবে। যে করেই হোক ওকে অ্যারেস্ট করো। স্যার, অ্যারেস্ট করতে পারবো না, তবে ক্রস ফায়ার করতে পারবো। তোমার যা ইচ্ছা, ওকে মারতে পারলেই তোমার প্রমোশন নিশ্চিত। ওকে স্যার। আর আমাদের ফোর্স তো এখনো আসলো না। রাস্তায় একটু সমস্যা হয়, যেতে দেরি হচ্ছে। ওরা 20 মিনিটের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাবে। ওকে স্যার। ফোন কেটে দিয়ে সবাইকে রেডি হতে বললাম। আমরা রেডি হতেই আমাদের ফোর্স এসে হাজির। একসাথে 30 জন আসছে। আমরা সহ মোট 70 জন হলাম। সবাই রেডি। রাত 9টার সময় আমরা জাফর চৌধুরী যেই হোটেলে আছে তার সামনে আসলাম। তখন জাফর চৌধুরীকে ধরতে গেলে গোলাগুলি হবে, কারণ ওর সব বডিগার্ডের কাছে মেশিন আছে। আবার ভাবছি
যেখানেই ওকে অ্যারেস্ট করতে যাই না কেন গোলাগুলি হবেই। যা করার এখানেই করব। আমি আর আমার সাথে 5 জন হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে ম্যানেজারের কাছে গেলাম। ম্যানেজার সাহেব, হোটেলে কতজন গেস্ট আছে এখন? আমার আইডি কার্ড দেখিয়ে। স্যার 10 জনের মতো। জাফর চৌধুরী নামের ব্যক্তি কততম রুমে আছে? 125 থেকে 130 নম্বর রুম। ওরা বাদে কতজন আছে? 10 জন দম্পতি, 12 জন সিঙ্গেল পাবলিক, আর বাকিগুলো ভিআইপি গেস্ট। আপনি কি 10 মিনিটের মধ্যে এই পাবলিকগুলোকে সেফ জায়গায় নিতে পারবেন? কেন স্যার, কোনো সমস্যা কি? জাফর চৌধুরী একজন কুখ্যাত স্মাগলার। সবাইকে বাইরে বের করান যাতে ওরা বুঝতে না পারে। ওকে স্যার। আমরা হোটেলের চারপাশ দিয়ে ঘিরে ফেলেছি। দেখতে দেখতে ম্যানেজার সবাইকে বের করে বাইরে নিয়ে গেল। হোটেলে এখন শুধু জাফর চৌধুরী আর তার বডিগার্ডরা আছে। আমাদের সকল সদস্য ভেতরে ঢুকলাম আর দরজা লাগিয়ে দিলাম। সাথে ম্যানেজারকে বললাম কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। আমরা সবাই ভিতরে ঢুকলাম। 2 বারান্দা দিয়ে ভাগ হয়ে গেলাম। 125 থেকে 130 নং রুম ঘিরে ফেললাম। সবাইকে গান রিলোড দিতে বললাম আর সাথে সাইলেন্সার লাগাতে বললাম। আর হোটেলের একটাই সুবিধা ছিল, এক রুমের শব্দ অন্য রুমে শোনা যেত না। প্রথমে 125 নং কক্ষের দরজা ভেঙে ঢুকলাম 10 জন। বাইরে থেকে কয়েকজন প্রোটেকশন দিচ্ছে। ভেতরে ঢুকে দেখি 7-8 জন মদ খাচ্ছে। আমরা হঠাৎ করে ঢোকায় ওরা বুঝে উঠতে পারেনি, আর ওরা নেশা করায় দ্রুত বুঝতে পারেনি। আমরা ওদের সবাইকে অ্যারেস্ট করলাম। তখনই ওয়াশরুম থেকে কয়েকজন বের হলো। বের হয়ে আমাদেরকে দেখে দ্রুত আবার ওয়াশরুমে ঢুকে গেল। শাকিল ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে কিন্তু খুলছে না, তাই দরজা ভেঙে বের করে আনলো। ওয়াশরুমে ছেলেটা ড্রিঙ্কস করেনি। ওকে বললাম, জাফর কোথায়, কোন রুমে আছে? আমি জানি না। এখন বল জানিস কিনা। ওর সামনেই ওর সাথীদের 4 জনকে গুলি করে ঝাঁঝরা করে দিল আমাদের ফোর্সের সদস্যরা। সত্যি জানি না। সত্যি জানিস না? বাকি 3 জনকেও মেরে ফেললাম। আমায় মেরে ফেললো বলবো না। ওকে, তাহলে মরে যা। বলেই আমার পিস্তলের মাথা ওর মুখের ভেতর ঢুকিয়ে দিলাম। ভাই মারবেন না, বলছি। এবার বল। 128 নং কক্ষে আছে আমাদের বস। ওকে, তাহলে হাওয়া খা। বলেই ওর মুখের ভিতর 6টা গুলি করলাম। শালাকে বাঁচিয়ে রাখলেই ক্ষতি। আমি সরাসরি 128 নং কক্ষের দরজা ভেঙে ঢুকে গেলাম। ঢুকে দেখি শালা মেয়ে নিয়ে। বাকিটা আর বললাম না। হঠাৎ আমাদেরকে দেখতে পেয়ে শুধু কাপড় ঢেকে পিস্তল হাতে নিল। আমার দিকে পিস্তল টার্গেট করে রাখলো। তুমি কে? আজকে তো আমার সাথেই মিছিলে ছিলে। হালার পোলা, আমি সিআইডি অফিসার, তোকে ধরার জন্য এসেছি। আমার কিছুই করতে পারবে না তোরা। দেখি কি করা যায়। তোকে ছেড়ে দেব। বল তোদের বসকে। লল, আমি জীবনেও বলবো না। বলবি না? না, কি করবি কর। শাকিল, ওদের সব লোককে ধরে নিয়ে আয়। আচ্ছা। বলেই শাকিল আর অন্যান্যরা ওর চেলাগুলোকে ধরে আনলো। বলবি না? না। বলবি না? দেখ তুই, গাইজ, তোমাদের মধ্যে যে এদের বুকে বেশি গুলি করতে পারবে তার জন্য পুরস্কার আছে। জাফরের সব চেলাকে হাতকড়া পরিয়ে হাঁটু গেড়ে মুখ বেঁধে বসিয়ে রাখা হয়েছে। ওকে স্যার। ফায়ার বলা মাত্র সবার বুক ঝাঁঝরা হয়ে গেল। সবাই চোখের সামনে লুটিয়ে পড়ল। আমি আবার জাফরের কাছে গেলাম। গিয়ে মুখের মধ্যে জোরে একটা লাথি মারলাম আর ভিডিও করতে লাগলাম। কুত্তার বাচ্চা, বল তোর আরো বস আছে নাকি? থাকলে তার নাম বল। না, আমিই বস। তাহলে খুলে বল। আসলে আমিই বস। বাংলাদেশে সব নেশার দ্রব্য আমি সাপ্লাই করি। পদ্মা নদী দিয়ে রাজশাহীতে আসতো, এখান থেকে ঢাকায় সাপ্লাই দিত। রনিয়ার আজাদ খান সরাসরি ঢাকায় ঢুকা যেত না, অনেক চেকপোস্ট তাই। তাহলে এগুলো তৈরি করিস কোথায়? আসলে মায়ানমারে আমার মদ, ইয়াবা, পেন্সিডিল আর হিরোইনের ফ্যাক্টরি আছে। নাপ নদীর তীরে বানিয়েছি আমি। কেমন করে বানালি? আমার যখন ফাঁসির রায় আসে তখন উপায় না পেয়ে বর্ডার ক্রস করি। নাপ নদীর তীরে অনেক দিন থাকি। ওখানে থাকতে থাকতে জায়গাও কিনে ফেলি। সেই সুবাদে ওখানে প্রথমে ইয়াবার ফ্যাক্টরি দিয়েছি, তারপর বাকিগুলোর। তুই যদি না থাকিস ওসব ফ্যাক্টরি কি বন্ধ হয়ে যাবে? না, আমার ছেলে চালাবে তখন। ও, তোর ছেলের কন্ট্যাক্ট নাম্বার দে। ওর কিছুই করতে পারবি না তোরা। দেখি সেটা। আর তুই কি কি করেছিস? প্রায় 2000 নারী এবং 10,000-এর মতো শিশু পাচার করেছি। বাহ, ভালো তো।
এখন বল তোর শেষ ইচ্ছে কি? তুই আমার চালান করে দিবি না? হুম। আমায় চালান করে দিলে ছাড়া পেয়ে যাব। ছাড়া পাওয়া মাত্র তোকে মেরে ফেলবো। তাই নাকি? বলেই ওর হাত থেকে পিস্তলটা কেড়ে নিলাম। আমার পিস্তল দিয়ে কি করবি তুই? দেখ, শাকিলের পেশিতে, আমারও পেশিতে, বাকি সদস্যের পায়ের মাংসের পেশিতে ওদের পিস্তল দিয়ে গুলি করে ক্ষত করলাম। মামা, আমাদের এমন করে দিলি কেন? জাফরকে কুত্তার মতো গুলি মারবো এখন, আর রিপোর্ট বানাবো আমরা জাফরকে অ্যারেস্ট করতে গেলে ওর বডিগার্ড আমাদের আহত করে। পরে আমাদের ক্রস ফায়ারে সবাই মারা গেছে। মামা, তোর মাথায় এত ক্রিমিনালি বুদ্ধি আসে কোথা থেকে? চুপ থাক। আমায় মারিস না। তোকে বাঁচিয়ে রাখলে তুই মানুষের অনেক ক্ষতি করবি। তোকে এমন শাস্তি দেব তুই কল্পনাও করতে পারবি না। আমায় মাফ করে দে। জাফরের হাত পেছনে বেঁধে ফেললাম, একটা চেয়ারে বসালাম যাতে নড়াচড়া না করতে পারে। তারপর একটা ড্রিল মেশিন এনে জাফরের পা দুটো ফুটো করলাম। জাফর শুধু গোঙাচ্ছে, দুই পায়ে অনেক ফুটো করলাম। সারা রুম রক্তে ভরে গেছে। সবাই আমার দেওয়া ভয়াবহ শাস্তি দেখে ভয়ে চুপসে গেছে। আমি প্লাস নিয়ে আসলাম, পায়ের নখ তুলে ফেলব। তখনই গুলির শব্দ পেয়ে জাফরের দিকে তাকিয়ে দেখি মাথার খুলি উড়িয়ে দিয়েছে। পিছনে তাকিয়ে দেখি শাকিল হারামজাদা এই কাজ করেছে। এই কাজ করার জন্য তোকে আমি অনুমতি দিয়েছি? ও শাস্তি দেখে আর সহ্য করতে পারিনি। এখন তুই আমায় সাসপেন্ড করলেও আমি কিছুই বলবো না। আচ্ছা বাদ দে, সবাই চলো এখন। সবাইকে ভালো করে ব্যান্ডেজ করতে হবে। আর এখন সকাল হয়েছে, চলো সবাই। জি স্যার, চলেন। সকাল 5:47 আমরা রক্তাক্ত অবস্থায় হোটেল থেকে বেরোলাম। কোনো সাংবাদিক ছিল না, তাই ঝামেলা ছাড়াই বাসায় গেলাম। যাওয়ার আগে পুলিশকে কল দিয়ে সব জানিয়ে দিলাম, আর ম্যানেজারকে সিসিটিভির মেমোরি কাউকে দিতে নিষেধ করে দিয়েছি। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে আদিলদের যে বাসা রেখেছি সেখানে গেলাম। সেখানে 5 জনের জন্য 10টা গমের রুটি আর 4 বোতল পানি ছুঁড়ে দিয়ে আসলাম। বাসায় এসে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও শুয়ে পড়লাম। ভাবছি আদিল বা আজাদ খানকে দিয়ে টোপ দিয়ে জাফরের ছেলেকে ধরবো, তারপর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেব। আর আদিল, রনি, মেয়র, বায়োলজির প্রফেসর, আজাদ খান আর জাফরের ছেলেকে জঙ্গি হিসাবে মেরে দেব। ঘুম থেকে উঠলাম বিকেল 3টায়। ঘুম থেকে উঠে সবাই মিলে আদিলদের যে রেখেছি সেই বাসায় গেলাম। ওখানে গিয়ে আজাদ খানকে কুয়ো থেকে তুলে নিলাম। তুলে যে কথাগুলো বলবো সত্যি উত্তর দিলে ছেড়ে দেব। আচ্ছা। জাফরের কতজন সন্তান? একটাই ছেলে। আপনি ডাকলে কি সে দেশে আসবে? আমাদের সব ডিল তার সাথেই হয়। তাকে ডাকো, তাকে ধরিয়ে দিতে পারলে তোমায় ছেড়ে দেব। ওকে ধরে আটকে রাখতে পারবেন না, জাফর ভাই ওকে ছাড়িয়ে আনবে। তাই নাকি? বলেই জাফরকে মারার দৃশ্যটা দেখালাম। আমি ধরিয়ে দেব, তবুও আমায় ছেড়ে দাও। আগে ধরিয়ে দাও। ওকে, এখনই কল দিচ্ছি। ওকে। আজাদ খান জাফরের ছেলেকে কল দিল। বাবা তুমি কোথায়? জি, আমি দুবাইতে আছি। কেন? একটা ডিল আছে ভারতের পার্টির সাথে। বাবা তো এখন বাংলাদেশ আছে। বাবা, তোমার বাবার এখানে থাকা অনেক রিস্ক, তাই তোমার দরকার। কত কোটির ডিল? 250 কোটির ডিল। কবে হবে? তুমি এখনই আসতে পারলে এখনই হবে। আমি কাল সকালে পৌঁছে যাব। কাল দুপুরে ডিল ফাইনাল কর। ওকে বাবা। তারপর ফোন কেটে দিল। এবার আমায় আর রনিকে ছেড়ে দাও, আর আদিলকে রেখে দাও। শুধু আদিল বাদ কেন? আদিল তো আর আমার নিজের ছেলে না। মানে? আদিলের বাবা ছিল একজন এসআই। আমার 100 কোটি টাকার মাল আটকে দেওয়ার রাগের বেশ অবুঝ শিশু আদিলকে তুলে এনেছি। তারপর ওকে সব শিক্ষা দিয়ে ওর দাঁড়ায় ওর বাপকে মেরেছি, আর এখন ব্যবহার করে টাকা কামাচ্ছি। আদিল কি আপনার কোনো সম্পত্তির ভাগ পাবে না? ওকে আমরাই মেরে দিতাম। যাক, ভালো হলো, নিজেই ধরা খেয়েছে। তাহলে তো আদিলের কোনো দোষই নেই। না নেই, তবে ওকে মেরে দাও। দিব তো। এবার আমাদের ছেড়ে দাও। সবাইকে একসাথে দেব, আগে আসিফকে ধরে নেই। আচ্ছা। তারপর ওদেরকে আবার কুয়োর মধ্যে রেখে দিলাম। সবাই বাসায় আসলাম। ওখানে গার্ড হিসেবে 4 জনকে রেখে বাসায় এসে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি আমার বালিশের নিচে তৃষার দেয়া ফোনটা বাজছে। আমি কল ধরলাম। হ্যালো, কে বলছেন? ওইখানে সেভ করা আছে, সেটা দেখোনি? ঢং করো তাই না? হ্যাঁ বলো।
ভার্সিটিতে আসবে কখন? দেখি যাবো এক সময়। কেন? তাড়াতাড়ি আসো, কথা আছে। কি কথা? আসলে বলবো। আচ্ছা, আসতাছি। তারপর আমি রেডি হলাম। আজ ফুসকাদার মামা হিসেবে নয়, সাধারণ ভার্সিটির ছাত্রের মতো ড্রেস পরে। আমি যেখানে দোকান দিতাম সেখানে আরেকজন সাধারণ মানুষকে বসতে বলেছি, আর দোকানটাও দিয়ে দিয়েছি। আমাদের টিমের সকল দোকান গরিব মানুষদেরকে বিলিয়ে দিয়েছি। যাই হোক, আমি বসে আছি। কিছুক্ষণ পর তৃষাকে আসতে বললাম। তৃষা সাথে 4 বান্ধবী নিয়ে হাজির। আর কণা, নীলা আর মিম পাশের সিটে বসল। তৃষা পাশে বসে, তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। আজ দোকান দাওনি? না, আর দোকান করব না। ভালো বুদ্ধি। তুমি চাকরি করো? হুম। তুমি ড্রাইভার হিসেবে জয়েন করো, যত বেতন দরকার ততই দেব। আমি কেন তোমার ড্রাইভার হব? আরে নাও তোমার মোবাইল। ওর দেওয়া মোবাইল ফিরিয়ে দিলাম। তোমায় গিফট দিয়েছি, ওইটা আর ফেরত নিব না। কয়টা ফোন চালাবো? আমার কাছে আছে 2টো ফোন, সে 2টো চালানোর সময়ই আমার নেই। ওসব ভাঙা ফোন ফেলে দাও। কিসের ভাঙা? বলেই একটা পকেট থেকে আইফোন 12 প্রো ম্যাক্স এবং স্যামসাং S20 আলট্রা দেখালাম। তো তোমার কাছে এই ফোন আসলো কেমন করে? আমি কিনেছি। তার মানে তুমি ফেক ফুচকাওয়ালা? হুম। তুমি কিসের চাকরি করো? 2 দিনের মধ্যেই নিউজ দেখতে পাবে। চলে যাবে নাকি? হুম, কালকে চলে যাব। তুমি কি বোঝো না? কি বুঝি না? জানো, আমি জীবনে একজনকে পছন্দ করেছি আর একজনকেই ভালোবেসেছি। কে সে? একজন ফুচকাওয়ালাকে ভালোবাসতাম, কিন্তু এখন জানতে পারি সে চাকরি করে। কাকে ভালোবাসো? খুলে বলো। তোমায় দ্বিতীয় দিন দেখে আমার পছন্দ হয়, তারপর তোমাকে নিয়ে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? বোঝো না, ফাজলামো করো। দেখো, জানি না কি বলছো তুমি, কিন্তু আমি বলছি শোনো। আমি একজন দেশের সৈনিক। আমার সব কাজ ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে আমার। সবসময় বুক উজাড় করে দিতে হয়। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। তাতে কি হবে? অনেক টাকা ইনকাম করবে। কিন্তু আমি এখন যে সম্মান পাই তখন সেটা পাবো না। তুমি কি কখনো বিয়ে করবে না? অবশ্যই করব। অপেক্ষায় থাকবো। লাভ নেই, আমি বড় লোকদের পছন্দ করি না। কি করলে পছন্দ করবে? আমার সমান হলে ওকে, তখন মেনে নিবে? ভেবে দেখবো। দেখা হচ্ছে তাহলে খুব দ্রুতই। ওকে। আমিও তৃষাকে পছন্দ করি, কিন্তু আমি যদি মরে যাই তখন? তাই এগোলাম না। কিছুক্ষণ পর আসিফের মিটিং আছে, সেজন্য সে আসবে। আসিফ যে কক্ষে সবসময় মিটিং করত সেখানেই মিটিংয়ের ব্যবস্থা করা হলো। আসিফ হেলিকপ্টার করে বাংলোয় নামল। আমরা সবাই সাইডে আছি। আসিফ নামা মাত্রই আজাদ খান দৌড়ে তার কাছে গেল। আমি ভাবলাম হয়তো ধরিয়ে দেওয়ার জন্য দৌড়ে গেল। আমি সাইডে দাঁড়িয়ে আছি। আজাদ খান দৌড়ে আসিফের কাছে গিয়ে আসিফকে জড়িয়ে ধরল। তখনই আমি আর আমার টিম আড়াল থেকে আসলাম। এসেই, আজাদ খান, ওকে ভালো করে ধরে রাখুন। তাই নাকি? আসিফকে ছেড়ে দিয়ে আসিফের কোমর থেকে পিস্তল বের করা হলো। কি করছেন? পিস্তল কি করবেন? তুই আমার ছোট বাচ্চা মনে করেছিস যে আমি তোকে আসিফকে ধরিয়ে দেব? এটাই কিন্তু কথা ছিল। তাই নাকি? ধর আমাকে। ভালো করে শুনে রাখ, আদিল, রনি কেউ আমার ছেলে না। আমার নিজের ছেলে আসিফ। আদিলকেও কিডন্যাপ করেছি, আর রনি হারুন চৌধুরীর একমাত্র ছেলে ছিল। দুজনকেই কিডন্যাপ করেছি। তাই নাকি? হাসিস কেন? আমাদের কথা তোর কাছে ঝুঁক মনে হচ্ছে? তোদের কথা আমার কাছে কি আর মনে হবে? তাহলে দুজনেই মরার জন্য তৈরি হয়ে নে। আমরা মরার ভয় করি না। তুই আমায় আর আমার বাবাকে মেরে ফেলে দে, সমস্যা নেই। কিন্তু আমার ছেলে আরও কিছুদিন দিলে ড্রাগস সাপ্লাই দিবে। যদি তোর সকল ফ্যাক্টরি জ্বালিয়ে দেই আর তোর ছেলেকে মেরে দেই তখন? সেটা কখনো সম্ভব না, কারণ আমার ছেলের সাথে 50 জন বডিগার্ড থাকে, আর আমার এলাকা 400 গার্ড দিয়ে ঘেরা থাকে। মাত্র বলেই এলোপাতারে গুলি করতে লাগলো। একটা গুলি এসে অন্তরের পায়ে লাগলো। অন্তরকে একজন আড়ালে নিয়ে গেল।
তারপর শুরু হলো ওদের সাথে আমাদের গোলাগুলি। ওদের টার্গেট ওরা যে করেই হোক হেলিকপ্টারে উঠবে। আমরা 10 জন, তার মধ্যে একজন আহত, আহতের সাথে একজন, এখন আমরা 8 জন। আমরা গুলি করছি, হঠাৎ করেই আমাদের দিকে গুলির বর্ষণ আসতে লাগলো। সাইডে তাকিয়ে দেখি প্রায় 40 জন লোক আমাদের দিকে গুলি করছে। আমরা পেছনে হেঁটে আসলাম। তখনই দেখ, এভাবে থাকলে আমাদের জীবন যেতে পারে। আমরা এই কয়জন ওদের দলের কিছু করতে পারবো না। তাহলে ওরা চলে যাক। ওরা পালিয়ে গেলে আর ধরা অসম্ভব। স্যার তাহলে কি করবেন? স্নাইপার নিয়ে আসো। স্নাইপার দিয়ে হেলিকপ্টারের কাজ আর পেছনের চাকা নষ্ট করে দাও, বাকিটা আমি দেখছি। ওকে বলেই সবাই পেছনের পাখায় গুলি করতে লাগলো, আর ফারহাদ শাকিল কাছে গুলি করতে লাগলো। আর আমি সরাসরি র্যাবকে কল দিলাম। কল কেটে দিয়ে দেখি স্নাইপার দিয়ে ফারহাদ পাইলটের মাথা উড়িয়ে দিয়েছে, আর পালাতে পারবে না, আর র্যাব আসতেও প্রায় 10 মিনিট লাগবে। দেখতে দেখতেই ওরা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলল। আমরা যখন বুঝলাম অবস্থা খারাপ, তখন আমরা 8 জনই একটা রিস্ক নিলাম। আমাদের সবারই হাই ট্রেনিং দেওয়া আছে, সাথে পরা আছে বুলেট প্রুফ জ্যাকেট, আর মাথায় অনেক মজবুত হেলমেট লাগালাম। রিস্ক নিয়ে আমরা সবাই একসাথে পিঠ লাগিয়ে গোল হয়ে গুলি করতে লাগলাম। সবাই বডি শট মারা শুরু করেছে। ওরা গুলি খেয়েও পাকিস্তানিদের মতো আমাদের গুলি করছে। আরে কি করছো? বডিতে গুলি করো। এরা বাঙালি না যে দুটো খুশি খেয়েই শুয়ে যাবে। এরা নাইজেরিয়ান কালো পাড়া। স্যার কি করব? ট্রেনিং সবাইকে কেন দেওয়া হয়েছে? সবাই মাথায় মারো, যাতে আর উঠতে না পারে। ওকে স্যার। প্রায় 5 মিনিট সময় গেল। এই 5 মিনিটে আমরা প্রায় 20 জনকে শুইয়ে দিয়েছি। আমাদের ভিতরে গুলি ঢুকতে পারেনি, কিন্তু হেলমেটের অনেক ক্ষতি হয়েছে, আর আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। আমাদের বুলেট প্রায় শেষ। আর ওদিকে আজাদ খান আর আসিফ পালাচ্ছে গেট দিয়ে। তখনই বাংলা সিনেমার মতো শেষ সময়ে র্যাব আসলো। 4টা হেলিকপ্টার করে, আর গেটের সামনে কিছু এসে হাজির। র্যাব এ সময় না আসলে ধরতেই পারতাম না। র্যাব সদস্যরা চোখের পলকেই সব বডিগার্ডের বুক ঝাঁঝরা করে দিল। দেবেই না বা কেন? আমাদের কাছে পিস্তল, আর র্যাবের সদস্যদের কাছে MP5 এবং M60 মডেলের মেশিন গান রয়েছে। আমাদের পিস্তল দিয়ে মাথায় গুলি না করলে মরে না, কিন্তু র্যাবদের রাইফেল দিয়ে দুটো গুলি করলেই সেখানকার মাংসের খোঁজ পাওয়া যায় না। আর আমরা সাথে ভারী অস্ত্র আনিনি। আমরা ভাবতেই পারিনি আজাদ খান এমন করবে। আমাদের আত্মরক্ষার জন্য যেসব পিস্তল দেওয়া হয়েছে সেসবই ব্যবহার করছে। যাই হোক, র্যাব পুরো জায়গা ঘিরে ফেলেছে। আমরা গিয়ে অ্যারেস্ট করলাম আজাদ খান এবং আসিফকে। আমাদের সদস্যরা আজাদ আর আসিফকে ধরে রাখলো, আর আমি সামনে, আমার পিছনে ফারহাদ আর শাকিল। 3 জনে র্যাবের ক্যাপ্টেনকে গিয়ে স্যালুট করলাম। স্যার, আমি সিআইডি গ্রুপ ক্যাপ্টেন। আমি আরএবির ক্যাপ্টেন। আমি শুনেছি আপনার মিশনে এসেছেন। হ্যাঁ স্যার, আমাদের গোপন মিশন ছিল। চলুন কফি খাই আর এই বিষয়ে কথা বলি। সরি স্যার, মনে কিছু নেবেন না। এটা আমাদের গোপন মিশন ছিল, আর আপনারা এখানে কেন এসেছেন সে কথা যেন মিডিয়া না জানে। কিন্তু কেন জানবেন না? স্যার, যদি মিডিয়া জেনে যায় তাহলে পুরো দুনিয়া জেনে যাবে। তখন ইন্টারন্যাশনাল একটা চাপ সৃষ্টি হবে, আর ওরা ছাড়া পেলে ওদের ধরা সম্ভব না। ওদের সঠিক বিচার হবে না, ওদের মেরে ফেলবো। সকল প্রমাণ আছে আপনার কাছে। হুম, তাহলে একসাথে ব্রাশ ফায়ার করে মেরে ফেলি। খবরে আসবে আরএবি ভার্সাস সিআইডির যৌথ অভিযানে কয়েকজন জঙ্গিকে মেরে ফেলা হয়েছে। তাহলে চলেন। মাঠে খুঁটি পোতা হলো। তারপর আসিফ আর আজাদ খানকে খুঁটির সাথে বাঁধা হলো। তারপর আমি একটা লাঠি নিয়ে মারতে লাগলাম। মারতে মারতে দুজনেরই পা ভেঙে দিয়েছি। তারপর ব্রাশ ফায়ার করে ওদেরকে মেরে ফেলা হলো। যাই হোক, মিডিয়া এসে হাজির। আমরা পেছন দিয়ে চলে আসলাম। ওখান থেকে সরাসরি আদিলদের কাছে গেলাম। আদিল আর রনিকে কুয়ো থেকে তুলে আনলাম। আদিল এই প্রথম আমায় দেখল। শালা তুই এখানে? তার মানে তুই ফুচকাওয়ালা না? না রে, আমি সিআইডি অফিসার। বাইরে গিয়ে তোকে মেরে ফেলবো। দেখ, আমি ইচ্ছে করলে তোকে মেরে ফেলতে পারি, কিন্তু তোকে একটা সত্যি কথা জানিয়ে মেরে ফেলবো। কি সেই সত্য ভাই? শোন তাহলে। বলেই আজাদ খানের কথাগুলো শোনালাম। ভাই, এটা এডিটিং নয় তো? তোমাদের দুজনকেই তোমাদের বাবা মায়ের সাথে দেখা করাবো, আর দুজনেই ওখানে থাকবে। যদি কথা দাও তাহলে ছেড়ে দেব। ভাই, আমাদের যা শিক্ষা দিয়েছে তাই করেছি আমরা। আর এসব জীবনেও করব না ভাই। ঠিক আছে, তোমাদের দুজনের বাবাই শিল্পপতি। তোমরা রাজার মতো থাকতে পারবে।
শুধু বাবা মা থাকলেই হবে? টাকা বেশি লাগবে না আমার? তাহলে তো ভালোই। তারপর আদিলকে ওর বাসায় নিয়ে সুন্দর করে পরিচয় করাই দিলাম। আদিলের পরিবার তো বিশ্বাসই করে না। তখন আজাদ খানের রেকর্ডটা শোনালাম। রেকর্ড শোনার পর আদিলের পরিবার আদিলকে মেনে নিল। তারপর আমরা আবার রনিকে ওর বাসায় দিয়ে রাতে বাসায় গেলাম। অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। কাল আমাদের কাজ মেয়র আর বায়োলজির প্রফেসরকে মেরে তারপর মিশন সাকসেস করে এখান থেকে চলে যাওয়া। আর একদিন চুপি চুপি মায়ানমারের বর্ডার ক্রস করে ওখানে গিয়ে আসিফের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া। ঘুম থেকে উঠে মেয়রদের কাছে গেলাম। ওখানে গিয়ে ওদেরকে পেট ভরে খাওয়ালাম। এই শালাদের বাঁচিয়ে রাখা যাবে না। এদের মারার জন্য বুলেট ব্যয় করলে বুলেটের ইজ্জত যাবে, তাই অন্য প্ল্যান করলাম। মেয়র আর অফিসারের হাত পা বেঁধে কুয়োয় ফেলে দিলাম। তারপর পেট্রোল ঢেলে দিলাম। পেট্রোল ঢেলে দেওয়ার শেষে আগুন লাগিয়ে দিলাম। আর ওরা চিৎকার করতে লাগলো। 15 মিনিটের মধ্যে ওরা পুড়ে ছাই হয়ে গেল। ওখান থেকে সরাসরি রাজশাহী ভার্সিটিতে চলে গেলাম। ওখানে গিয়ে আদিলের বন্ধুকে খুঁজে বের করে সরাসরি গুলি করে দিলাম। পুরো ক্যাম্পাসের সামনে পাখির মতো দাফিয়ে মরে গেল শালারা। দেখলাম কেউ ভিডিও করছে, আবার কেউ চুপ করে আছে। ওখানে দেখি কণাও আছে, সেও ভিডিও করছে। আমরা ওখান থেকে চলে আসলাম। আমাদের রাজশাহীর মিশন শেষ। কাল আমরা রাজশাহী ছেড়ে চলে যাব। যাই হোক, বিকেলবেলা বাসায় আসলাম। বাসায় এসে প্ল্যান করলাম আজ পিকনিক খাবো। প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দিলাম। কাজ করছি পিকনিকের। তখনই খবরে দেখলাম আমি যে আদিলের বন্ধুকে মেরেছি সেই ভিডিওটা দেখাচ্ছে। আর কত প্রশ্ন করছে রিপোর্টাররা। যাই হোক, ওদিকে মন না দিয়ে কাজ করতে লাগলাম। রাত 2টোর সময় খাওয়া শেষ হলো। খাওয়া শেষ করে ঘুমালাম। ঘুম থেকে উঠলাম চুল টানার জন্য। কে জানি চুল টানছিল আমার। মেজাজটা গেল খারাপ হয়ে। চোখ খুলে যাকে দেখলাম তাকে দেখে আমি শকড হয়ে গেলাম। কেমন করে এটা সম্ভব? অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি, তাই অসাধারণ একটা ঘুম দিলাম। কেউ ডিস্টার্ব না করলে কাল দুপুর 2টোর আগে ঘুম ভাঙবে না। যাই হোক, হঠাৎ কেউ আমার চুল খুব জোরে টানছে। চুল টানার জন্য ঘুম ভেঙে গেল। বিরক্ত ভরা মুখ আর ঘুম ঘুম চোখে আবার পাশ ফিরে শুয়ে পড়লাম আর বললাম, কোন হালায় ডিস্টার্ব করো? আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। তাই নাকি? দেখি তোমার মেজাজ খারাপ করলে কি করো। কে আপনি? লাফ দিয়ে আমি বিছানা থেকে উঠলাম। বলো দেখি আমি কে। দূরে সরে যান, না হলে গুলি করবো কিন্তু। সাথে সাথেই বালিশের নিচে রাখা পিস্তল মেয়েটার দিকে ধরলাম। বলো দেখি আমি কে। বলেই মুখ থেকে ওড়না সরিয়ে নিল। ওড়না সরানো মাত্র দেখি এ তো তৃষা। তৃষা আমাদের ঠিকানা কোথা থেকে পেল? ভয় পেয়ে গেলাম। তাহলে কি আমাদের ঠিকানা ফাঁস হয়ে গেল? এখন তো সাংবাদিক আসবে। এই ঝামেলা থেকে বাঁচতে হলে এখনই এখান থেকে রওনা দিতে হবে। তখনই, আচ্ছা আপনি আমাদের ঠিকানা কোথায় পেলেন? কতবার তুমি করে বলতে বলবো? আচ্ছা বলো শুনি, তুমি আমার ঠিকানা কোথায় পেয়েছো? তোমার পুরো ডিটেলস আমি জানি। ভালো বোন, এবার তুমি যাও তো এখান থেকে। বোন বলে তাকে খেপিয়ে দিলাম। কি? আমায় তুমি কি বলে? তোমায় আজ? তুমি আমার কাছ থেকে কি চাও সেটা বলো তো। তোমায় চাই, তোমার ভালোবাসা চাই। আরে আসতে বলো, এটা সম্ভব না। কি করলে সম্ভব হবে? তোমার বাবার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। জানি এটাই কখনো রাজি হবে না। আমি রাজি, চলো এখনই, তোমায় সব দিয়ে দিব। আরে লাগবে না, আমি তোমায় পরীক্ষা করলাম। ভাবলাম তুমি রাজি হবে না, কিন্তু এখানেও রাজি হয়ে গেলে। কি করি? তাহলে ভালোবাসা দাও না। আমি না তোমার ভালোবাসার কাঙাল। ভালোবাসবো, তবে বিয়ের আগেই আমার সাথে ট্যুরে যেতে হবে। যদি রাজি থাকো তাহলে ভালোবাসবো। যদি তুমি আমায় বিয়ে করো আর রেজিস্ট্রি করে রাখো তাহলে আমি রাজি। তবে তোমারই সন্তান জারজ হবে। কিছুক্ষণ ভেবে কথাটা বলল। আস্তাগফিরুল্লাহ, আমি এমন ছেলে না, শুধু তোমায় পরীক্ষা করছি। তাহলে তুমিও আমায় ভালোবাসো, তাই না? দেখো, তোমায় একটা কথা বলি, মন দিয়ে শুনবে। বলো শুনি। দেখো তৃষা, সত্যি কথা বলতে তোমাকে আমারও ভালো লাগে, কিন্তু আমার হাত বাঁধা। আমি এখন ডিফেন্সের সৈনিক। সবসময় আমায় মিশনে যেতে হয়। সেদিন মিশনে আমাদের টিমের একজনের পায়ে গুলি লাগে। সেই গুলি যদি তার মাথায় লাগতো তাহলে সে শেষ হয়ে যেত। তেমনি যদি আমার হয় তখন তোমার কি হবে? তোমার চাকরি করা লাগবে না। তাহলে কি করব?
আমাদের 2টো রেস্টুরেন্ট, একটা গার্মেন্টসের কোম্পানি আর 4টা ফ্ল্যাট আছে, সেইগুলো পরিচালনা করবে। তাহলে এখন যে মর্যাদা পাই তখন তো সেটা পাবো না। তখন তোমার পরিচয় হবে তুমি একজন শিল্পপতি। আমি যে গরিব পরিবারের ছেলে, তোমার বাবা মা মেনে নেবে কি? আমার আব্বুও ছিল মধ্যবিত্ত, নিজের পরিশ্রম দিয়ে এই পর্যায়ে আসছে। তোমার কথা তাদেরকে বলে দিয়েছি, তোমায় নিয়ে যেতে বলেছে, আর সমস্ত দায়িত্ব তোমায় দিতে বলেছে। আব্বুর বয়স হয়েছে তাই। দেখো, আমি ওসব কিছু করতে পারবো না। সবাই বলবে শ্বশুরের দিয়ে ফুটানি মারছি। আমি চাকরি করছি, এটা দিয়েই আমার চলে যাবে। আমি ওসব দায়িত্ব নিতে পারবো না। তাহলে এগুলো চালাবে কে? আমি চালাবো নাকি? তুমি হবে পরিচালক, আর বাকিটা কর্মীরা দেখবে। ওকে, তাহলে বলো ভালোবাসি। বাসি। ভালো করে বলো। ভালোবাসি খুব। হয়েছে এবার? এখন এতেই হবে। ঘুমাবো, চল। আচ্ছা ঘুমাও, তার আগে আমায় একটু সিএনজিতে তুলে দিয়ে আসো। উপর হয়ে শুয়েছিলাম, তারপর উঠে গেঞ্জি গায়ে দিয়ে ওর সাথে রওনা দিলাম রাস্তা পর্যন্ত। যেতে যেতেই, তোমার বাসার ঠিকানা কিন্তু আমি এখনো জানি না। চিন্তা করো না, আমার বাসা গাজীপুর, তোমার অফিস থেকে অল্প দূরে। তাই নাকি? তুমি তো এই চাকরি করবে, তাই না? অবশ্যই, কয়েকদিন পর আমার প্রমোশন হবে। তাহলে তোমার জন্য সারপ্রাইজ আছে। কিসে সারপ্রাইজ? যখন দিব তখন বুঝবে। ওকে। তাহলে তোমার পরিবারের সাথে পরিচয় করাবে কবে? আমার বাসায় কেউ জানে না আমি চাকরি করি। ওরা জানে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 3য় বর্ষের ছাত্র, লেখাপড়াই করছি এখনো। তাই নাকি? তাহলে কেমনে পরিচয় করাই দিবে? পরে সেটা, এখন যাও তুমি। তাহলে টিসি এর জন্য আবেদন করি। টিসি দিয়ে কি করবে? ভালোবাসার মানুষকে পেয়েছি, আর পড়ালেখা করে কি করব? টিসি নিয়ে গাজীপুর সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করব। তোমার ইচ্ছে। সাবধানে যাবে। সিএনজি থামিয়ে তাকে উঠিয়ে দিলাম। পৌঁছে কল দিবে কিন্তু। বলেই আমার গালে চুমু দিয়ে দৌড়ে গিয়ে সিএনজিতে বসলো। কি হলো এটা? মিথ্যে রাখার অভিনয় করে। আর কেউ আমায় আজকে প্রথম কিস করলো। আমি তো অনেক খুশি, কিন্তু বুঝতে দিলাম না। কিছু না। তারপর তৃষা চলে গেল। আমি আবার বাসায় চলে আসলাম। তখন বাজে দুপুর 11টা। বাসায় যাওয়া মাত্র সবাই ট্রোল করা শুরু করলো, কারণ আমরা যখন বাসায় থাকি তখনই সবাই বন্ধুর মতো ফ্রি। আমিও মজা নিতে থাকলাম ওদের কথায়। কিছুক্ষণ পর তৃষা কল দিয়ে হোস্টেলে পৌঁছানোর কথা জানিয়ে দিল। তখন আবার ট্রোল করা শুরু হলো। তারপর দুপুরের পাক সবাই মিলে করতে লাগলাম। দুপুর 2টোয় পাক শেষ করে গোসল করলাম, তারপর খাওয়া সেরে নিলাম। আজ সন্ধ্যায় এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আসরের পর এখান থেকে বের হব। মাগরিবের সময় গাড়ি ছেড়ে দেবে। 4টায় বাসে যাব আমরা। আমি 3টার দিকে তৃষার কাছে কল দিলাম। কি করো? কিছু না, ভাবছি। কি ভাবো? কিছু না। এখনই দেখা করতে পারবে? কিন্তু কেন? আজ সন্ধ্যায় চলে যাব তো ঢাকায়। ঢাকায় গিয়ে মায়ানমারে একটু কাজে যাব, তারপর ছুটি পাবো, তখন বাসায় যাব। আমিও যাব ঢাকায় তোমার সাথে। আচ্ছা, তাহলে তৈরি হয়ে নাও। আচ্ছা, আমি তৈরি হচ্ছি, এখন রাখি। ওকে। ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর আব্বু কল দিল। তাদের সাথে কথা বললাম। আম্মু জানিয়ে দিল বড় ভাইয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। মেয়ে পছন্দ হলে যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যাবে। বাসায় ডাকলো 5 দিনের মধ্যে। এখন কি যে করি। আসরের পর আমরা সবাই রেডি হয়ে আমাদের সব মালামাল গাড়িতে তুললাম। সবাই আমার জন্য গাড়িতে বসে আছে, আর আমি দাঁড়িয়ে আছি তৃষার জন্য। মহারানী আসলো মাগরিবের আগে আগে। আমি তো প্রথমে চিনতেই পারিনি, কারণ তৃষা বোরকা পরেছে, শুধু চোখ দেখা যায়। ওকে নিয়ে গাড়িতে উঠলাম, আর তখনই সবাই হাই দিয়ে উঠল। আরে হাই দেওয়ার কি আছে? সবার ভাবি হয়, রেসপেক্ট করবে। তোর ভাই যদি আমার ভাই হয়, তোর বোন যদি আমার বোন হয়, তাহলে তোর বউ আমার বউ। বলেই হাসা শুরু করলো। সাথে সবাই হাসতে লাগলো। শালা মেয়ে মানুষ লজ্জা পাবে। তৃষার দিকে তাকিয়ে দেখি লজ্জায় চুপ করে আছে। বাসের ভিতরে মাঝখানে মাত্র 2টো সিটি ফাঁকা আছে। তৃষাকে জানালার পাশে বসিয়ে দিয়ে আমি ওর পাশে বসলাম। তারপর গাড়ি ছাড়লো। আমাদের দেখা দেখি সবগুলোই ছেড়ে দিল। তারপর আমরা গাড়ির ভেতরে সময় কাটানোর জন্য একটা প্ল্যান করলাম।
গানের কলি খেলা। আমরা দুদলে ভাগ হয়ে গেলাম। একদল গান শেষ করবে যে বর্ণ দিয়ে, আর এক দলকে সেই বর্ণ দিয়ে গান শুরু করতে হবে। শুরু করলো আমাদের দলের শাকিল। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই এই গানটা দিয়ে। অর্ধেক বলে ও দিয়ে শেষ করলো। তখন বিপরীত পক্ষ শুরু করলো, ও আমার বন্ধুরে চিরসাথী পথ চলার। যাই হোক, একের পর এক গান চলছেই। হঠাৎ শাকিল বলে উঠল, এবার ফারুক গান বলবে। আমায় ফাঁসিয়ে দিল। তৃষার দিকে তাকিয়ে দেখি তৃষা আমার গান শোনার জন্য বসে আছে। তারপর আমি একটু গান বললাম। আমি প্রেমিক, আমি কবি, তুমি সিরিয়াস ভাবেই দেখো সবই। আমি গেম খেলে সারা রাত জাগি, তুমি পড়ুয়া মেয়ে বেজায় রাগি। আমি গাঁজাখোর, আমি বড্ড বাজ, পড়াশোনায় শুধু তোমার কাজ। গানটা শেষ করলাম আর সবাই হাততালি দিয়ে অভ্যর্থনা জানালো। তৃষাও আমার গানের অনেক প্রশংসা করলো। তখন রাত বাজে 1টা, সবাই ঘুমিয়ে গেল। পুরো বাস নিশ্চুপ হয়ে গেছে। তৃষাও ঘুমিয়ে গেছে। তৃষা আমার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জানালা খোলা থাকায় বাতাসের কারণে চুল উড়ে উড়ে মুখে পড়ছে। আর রাস্তায় আবছা আলোয় তৃষাকে দেখতে একদম মায়াবী পরীর মতো মনে হচ্ছে। আমি তৃষার দিকে এক মনে তাকিয়ে আছি। কেন জানি বারবার তৃষার মায়ায় পড়ে যাচ্ছি। কেন জানি মনে হচ্ছে ওকে ছাড়া আমি অচল। খুব ভালোবেসে ফেলেছি তৃষাকে। তৃষার দিকে এক নজরে তাকিয়ে আছি। তখনই আবার চুল এসে মুখে পড়ল। আমি তখন ওর মুখ থেকে চুলগুলো ভালো করে ধরে বেঁধে দিলাম। তৃষার চুল অনেক লম্বা। চুল বেঁধে দেওয়া মাত্র তৃষার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই ওর চুলে হাত দিয়ে দেখে, বলল, আমার চুল তোমার পছন্দ হয়েছে কি? কেন নয়, তোমার চুল অনেক সুন্দর, একদম আমার মনের মতো। আচ্ছা, একটু ঠান্ডা লাগছে, জানলা বন্ধ করে দিই? আরে না, বন্ধ করার দরকার নেই। ঠান্ডা লাগছে তো। আমার ব্যাগে চাদর আছে বলেই ব্যাগ নামিয়ে ব্যাগ থেকে চাদর বের করতে হাতে দিলাম। জানালাও বন্ধ করি? আরে থাক, জানালার আলোয় তোমায় আরো সুন্দর লাগে, তাই আর কি। হোক। বলেই তৃষা আমার আর ওর শরীরে চাদর জড়িয়ে দিল। তারপর আমাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ল। আমার তো ঘুম ধরে না। জীবনে কোনো মেয়ে পাত্তা দিল না। আর আজ প্রথম কোনো মেয়ের সাথে বসেছি, তাও আমায় জড়িয়ে ধরেছে। কি করব, মাথা পুরোই হ্যাং হয়েছে। যাই হোক, লিজেন্ড ভাইয়েরা অন্য কিছু ভাববেন না। যখন দেখলাম ঘুম ধরে না, তখন চাদর সরিয়ে ফ্রি ফায়ার খেলতে লাগলাম। দেখতে দেখতে সময় চলে গেছে। আমরা আমাদের অফিসে পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি। ফোনের চার্জ শেষ। তখন আশেপাশে তাকিয়ে দেখি বাসে কেউ নেই। আর তৃষা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে থাকবো না, কি করব? না বলছি, বাসে সবাই কোথায় গেল? আমরা পৌঁছে গেছি, 40 মিনিট হলো। আমায় ডাক দিত? না, আমি ডাকিনি। তুমি কানে হেডফোন দিয়েছো। আর বাইরে কি হয়েছে সেই দিকে তোমার খেয়াল আছে নাকি? আর তোমায় কত গুঁতো দিয়েছি পিন্দি, তবুও তুমি খেলছো। তাই আর না ডেকে বসে আছি। মানে আমি মনে করেছি বারমুডা ম্যাপে এনিমি আমাকে গুঁতাচ্ছে। বলেই বাস থেকে আমার ব্যাগ নিয়ে দিলাম দৌড়। দৌড়ে আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর তৃষাও আমার রুমে ঢুকে পড়ল। তৃষা রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। আর আমি ওকে দেখে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। তৃষা দরজা ধাক্কাচ্ছে আর আমি গোসল করতে লাগলাম। গোসল করে গা মুছে শার্ট গায়ে দিলাম। প্যান্ট পরতে গিয়ে দেখি সর্বনাশ, আমি ভুলে প্যান্ট মনে করে দুটো শার্ট নিয়ে ঢুকে পড়েছি। আমার তোয়ালে ভিজে গেছে। এখন কি করি? তখন তৃষাকে ডাক দিয়ে বললাম, তৃষা আমার প্যান্টটা দাও তো প্লিজ। আচ্ছা। তারপর আমি তোয়ালে জড়ালাম আর তৃষা প্যান্ট নিয়ে এসে দরজায় টোকা দিল। আমি বাথরুমের দরজা খুলে মাথা বের করে হাত বাড়ালাম প্যান্ট নেওয়ার জন্য। তখনই তৃষা আমার হাত ধরে দিল এক টান। আর আমি হেলে থাকায় টাল সামলাতে না পেরে তৃষার উপর পড়ে গেলাম। তৃষা আমার নিচে আর আমি ওর উপরে। আমরা একজন আরেকজনের এত কাছাকাছি এসেছি, যে কোনো মুহূর্তে অনেক কিছু হতে পারে। আমি নিজেকে চেক দিয়ে উঠে তৃষার হাত থেকে প্যান্ট নিয়ে বাথরুমে গেলাম। বাথরুম থেকে প্যান্ট পরে বের হয়ে এসে দেখি তৃষা মেঝেতে বসে আছে। আমাকে দেখে উঠে গিয়ে বিছানায় বসলো। তখন, দেখো এগুলো ঠিক না। আসলে আমি ফাইজলামো করতে গিয়ে এমন হয়েছে, সরি। ঠিক আছে, আর এমন করবে না। আসলে আমি তোমায় পরীক্ষা করলাম। ঠিক আছে, স্যার আমায় 10টার সময় ডেকেছে, স্যারের কাছে যাওয়া লাগবে।
ঠিক আছে, আমিও যাব, আর তোমায় সারপ্রাইজ দিব। সমস্যা নেই। তারপর আমি আর তৃষা বাইরে গেলাম। তখন আনুমানিক 8:30 বাজে। একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম। বিলটা তৃষাকে দিয়ে দিয়েছি। আসলে আমি কখনো মেয়েদেরকে ইচ্ছে করে খাওয়াইনি, আর তৃষাকে যখন বিয়ে করব তখন খাওয়াবো। এখন ওর খাবো, মানে ওর টাকার খাবো আর কি, অন্য কিছু ভাইবেন না যেন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে 10টার সময় সিআইডি অফিসে আসলাম। স্যারের অফিসে গেলাম। তৃষাকে বাইরে রেখে ভিতরে ঢুকে স্যারের অনুমতি নিয়ে সামনের চেয়ারে বসলাম। তখন, আসতে কোনো সমস্যা হয়নি তো? না স্যার। মিশন কমপ্লিট, তাই না? হ্যাঁ স্যার, তবে ছোট্ট একটা কাজ আছে। কি কাজ? মায়ানমারে ফোর্স পাঠিয়ে পুড়িয়ে দিতে হবে। সেটা সেনাবাহিনী করবে। আমি কথা বলছি সেনা প্রধান স্যারের সাথে। আচ্ছা স্যার। স্যার, আমি ছুটি লাগতো। কবে লাগবে? জানি না স্যার, যখন বাসা থেকে ডাকবে তখনই ছুটি লাগবে। ভাইয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে তো। ঠিক আছে। আর বাইরের মেয়েটাকে? স্যার, আমার জিয়া। গোপ থাকবে, সেটা স্বাভাবিক। আর আমার ভাগ্নি আছে, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ওকে স্যার। তারপর স্যারের ভাগ্নি স্যারের কেবিনে আসলো। তারপর তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। এটা কেমন করে সম্ভব? তাহলে এটাই স্যারের ভাগ্নি কেবিনে ঢুকলো। আমি নিচের দিকে তাকিয়ে আছি। তখনই, এ হলো আমার ভাগ্নি। হ্যালো, আমি ওম। মুখের দিকে তাকিয়ে, আরে তুমি? বললাম না সারপ্রাইজ দিব, এই হলো আমার সারপ্রাইজ। আসলে তুমি সেদিন রাজশাহীতে আদিলের বন্ধুকে গুলি মেরেছ। তখন তোমার ফোর্স সাংবাদিকের কাছে চলে যায়। তখন তৃষা দেখে ফেলে আর জানতে পারে তুমি সিআইডিতে আছো। তারপরে আমার কাছে কল দিয়ে কান্নাকাটি করে তোমার ফুল ডিটেলস নিয়েছে। স্যার, এটা কোনো কথা? আচ্ছা বাদ দাও, দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। স্যার, বুঝলাম না, আপনারা সবাই রাজি হয়ে গেলেন? হবে না তো কি করব। আচ্ছা বাদ দাও, তোমার প্রমোশনের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাও। তোমার ক্ষমতা এখন ডিআইজি সমান। অনুষ্ঠান করতাম, কিন্তু তুমি তো আবার এসব পছন্দ করো না। স্যার, আপনি তো জানেন আমি জব করি, বাসায় এটা কেউই জানে না। আচ্ছা স্যার, তৃষা কি আমায় আগে থেকে চিনতো? না। তাহলে পরিচয় পেলো কেমন করে? এই যে মিস্টার, আমি এখনই একজন সাংবাদিক, আমি সব বুঝে গেছি। আমার বান্ধবী তোমার গুলি করার ভিডিও আমার সাথে সাথেই পাঠিয়ে দেয়। তার আগের দিন আমি জানতে পারি রাজশাহীতে সিআইডি মিশনে আছে। তখন আমি তোমার ভিডিও মামার কাছে পাঠিয়ে দিয়ে মামাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সব জানতে পারি। ভালো তো। তাহলে বিয়ে কবে করছো? চাকরি তো আছেই। স্যার, আপনি তো জানেনই, যদি জানতে পারে তাহলে আমি আব্বু অনেক মারবে। আমার কথা বলবো তখন তুমি বলবে না। স্যার, এগুলো পরে হবে, এখন আমি যাই। তখনই তৃষাও বাইরে গেল। যাচ্ছ কোথায়? আমি জানি তুমি তৃষার ওপরে রাগ করেছো। তৃষা কিন্তু তোমায় অনেক ভালোবাসে। আবার ডাক দিয়ে আস্তে করে বলল, স্যার, দেখলাম তো। আমায় মামা বলবে। আর আমার বোন দুলাভাই কিন্তু অনেক মিশুকের মনের মানুষ। ডিউটিতে থাকা অবস্থায় স্যার বলবো, আর বাইরে মামা বলবো। তোমার ইচ্ছা। ওকে স্যার, যাই তাহলে। তারপর আমি স্যারের কেবিন থেকে বেরিয়ে আসলাম। বাইরে দেখি তৃষা দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে দিয়ে চলে আসলাম কথা না বলেই। তখন তৃষা আমার পিছনে আসতে লাগলো। আমি আরও জোরে হাঁটা শুরু করলাম। তখন তৃষা দৌড়ে এসে আমার হাত ধরল। আমি কোনো কথাই বলিনি তৃষার সাথে। অফিস থেকে বাইরে এসে সিএনজি নিলাম। তৃষা বারবার বিভিন্ন কথা জিজ্ঞেস করছে, কিন্তু আমি কোনো কথা বলছি না। তৃষা আমার কাঁধে মাথা রেখে, কথা বলো প্লিজ। চুপ করে আছে। ঠিক আছে, কথা বলবে না, কোনো শব্দও করবে না বলেই আমার কানে কামড় দিল। আম্মু গো, বাঁচাও আমায়, এই মেয়ে আমায় মেরে ফেললো গো। যাক, কথা বের হলো তাহলে। আমার মন ভালো নেই, এখন ঘুম ধরছে। সারা রাত তো তুমি আরামে ঘুমিয়েছ। আহা, শোনা গো আমার, কষ্ট হচ্ছে তাই না? তোমাকে ঘুমাতে কে মানা করেছে? আর আমি যখনই জাগ্রত হয়েছি তখন দেখি তুমি ঘুমাচ্ছ। আমার ঘুম কেড়ে নিয়েছিল তোমার নিষ্পাপ মুখ, তাই ঘুমোতে পারেনি। আমি মনে মনে বললাম, নেমে পড়ো, আমরা এসে পড়েছি।
ওকে চলো। তারপর আমরা গাড়ি থেকে নামলাম। তৃষা ভাড়া দিচ্ছে, আমি ওকে দাঁড়াতে বলে সামনের দোকান থেকে 5 কেজি মিষ্টি আর রসমালাই নিলাম। তারপর আবার তৃষার কাছে আসলাম। তৃষা আমার হাতে এইগুলো দেখে, তোমায় কি আমি এগুলো নিতে বলেছি? আমি চুটকি বাজিয়ে, ও হ্যালো, আমি ফারুক, আমার রাজ্যে আমি রাজা। আমি আমার জীবনে আব্বু আম্মু ছাড়া আর কারো কথা শুনিনি। আমি তোমার হপুপু, আমার কথাও শুনতে হবে। এগুলো ধরো, আমার রাজ্যে আমি রাজা। আমার বাবা মা আমার শিক্ষক, তারাও এখন আর আমায় আদেশ করে না, উপদেশ দেয়। কারণ ভালো মন্দ আমার জ্ঞান হয়ে গেছে। আর আমার রাজ্যে একজন রানীর দরকার। সে রানী হবে, কিন্তু রাজার ওপর হুকুম করতে পারবে না। সে শুধু ঘরেই সীমাবদ্ধ থাকবে, বাকিটা আমি দেখব। আমি এখন চলে যাচ্ছি। যদি শর্ত মানতে পারো তাহলে আমার বাসায় এসো। আমি আজই বাসায় চলে যাব। ডায়লগটা কেমন হলো জানাবেন প্লিজ। হয়েছে, আর রক করতে হবে না, আমি সবগুলোতেই রাজি। এবার চলেন আমার মহারাজ। চলো মহারানী। তারপর প্রায় 100 মিটার হাঁটার পর তৃষার বাসার গেটে আসলাম। দারোয়ান গেট খুলে দিয়ে তৃষাকে দেখে সালাম দিল। তৃষা আগে আগে আর আমি পেছন পেছন যাচ্ছি। বাসার চারপাশে তাকিয়ে দেখলাম ভালোই, একদম পারফেক্ট। এবার লোকেশন আর বাসার বর্ণনা দিই। আমরা এখন আছি গাজীপুরের বোর্ড বাজার আর বড় বাড়ির মাঝখানের একটা চিপাচাপা এলাকায়। এখানটায় কিছুটা নিরিবিলি পরিবেশ, থাকার জন্য পারফেক্ট। ভদ্র মানুষেরা এমন জায়গায় বাসা তৈরি করে। যাই হোক, বাসার আয়তন হবে প্রায় 25 শতাংশ। বাসাটি দোতলা। বাসার সামনে একটি ছোট্ট ফুলের বাগান আর ঘেরানো কিছু ফলের গাছ। অনেক ভালো লাগলো। বাসার ভেতরে ঢুকে সোফায় বসলাম। তৃষার কাছ থেকে শুনলাম নিচে 4টি রুম আছে, ওপরে 4টা রুম। নিচে আঙ্কেল আন্টি থাকে আর ওপরতলে তৃষা থাকে। যখন তৃষা বাসায় থাকে না তখন বন্ধ থাকে। যাই হোক, আমি সোফায় বসে আছি আর তৃষা কোথায় জানি গেল। প্রায় 5 মিনিট হবে, আর আমার কাছে 5 বছর মনে হচ্ছে এই সময়টা। অপরিচিত জায়গায় গেলে এমনটাই হয় আর কি। যাই হোক, ফোন বের করে ভিডিও দেখতে লাগলাম। গেমও খেলতে পারছি না। কিছুক্ষণ পর তৃষা ও একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বেরিয়ে এলো। ওরা 3 জন এমনভাবে আসলো, আমি দেখে বুঝলাম কোনো না কোনো ঘটনা আছে। ভদ্রলোক আমার কাছে এসেই, এই কে তুমি? কি চাও এখানে? না বলে ঢুকে পড়েছো, পুলিশ ডাকবো নাকি? সরি স্যার, আমি একজন সিআইডি অফিসার। স্যার আমায় পাঠিয়েছে আপনাদের এখানে কিছু মিষ্টান্ন খাবার নিয়ে। যাই হোক স্যার, আমি তাহলে যাই বলে রওনা দিলাম। প্রায় গেট পর্যন্ত এসেছি। আরে দাঁড়াও, আমার শালক মিষ্টি পাঠিয়েছে 10 কেজি, তুমি এনেছো মাত্র 5 কেজি, বাকি সব মেরে দিয়েছো। সরি স্যার, আমি একসাথে এতগুলো আনতে পারিনি। আমি আবার অফিসে গিয়ে আনছি। আরে আর কত ফাজলামো করবে? আর বাবা, তুমি এসে এখানে বসো তো। আমাকে উদ্দেশ্য করে বসতে বলল। জি বলুন। সোফায় বসে। ওকে চিনো কি তুমি? না তো, আজই প্রথম দেখলাম। আবু, ফাজলামো বাদ দাও, এবার কথায় আসো। কি কথা স্যার? প্রথম কথা, তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমার জামাই হবে, তাই আমায় স্যার না বলে আঙ্কেল রাখতে পারো। আর দ্বিতীয় কথা, বিয়ে কবে করবে? আর তৃতীয় কথা, বাবা আমি আর ব্যবসা সামলাতে পারছি না, তোমায় দেখতে হবে, কেননা সবই তোমার হয়ে যাবে। প্রথম প্রশ্নের উত্তর, ঠিক আছে ডাকবো। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ আমার চেয়ে 4 বছরের বড় ভাইয়ের এখনো বিয়ে হয়নি। কথা চলছে, ভাইয়ার বিয়ের পর আমি করব, তার আগে নয়। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, আমি চাকরি করি। সেটা হয়তো বা আপনি জানেন, কিন্তু আমার পরিবার জানে না। কিছুদিন পর জানাবো আর কি। আমি সারা জীবন চাকরি করব, ব্যবসা আমার দ্বারা হবে না। প্রয়োজনে আপনার মেয়েই আমার লাগবে না। তাহলে সব সম্পদ দান করে দিই। ঠিক আছে, দিয়ে দেন। আমি যা বেতন পাবো তা দিয়ে আপনাদেরও অনায়াসে চালাতে পারবো। তোমার যা ইচ্ছা। আর তুমি নাকি ঘুমাওনি? দুপুরের খাবার খেয়ে তৃষার রুমে গিয়ে ঘুমিয়ে যাও। তোমরা আসবে এই জন্য অফিস যায়নি, আমি অফিসে যাচ্ছি। ওকে আঙ্কেল। তারপর আঙ্কেল অফিসে চলে গেল আর তৃষা আমাকে নিয়ে ওর রুমে চলে আসলো। তৃষার রুমে শুধু ট্যাডি বিয়ার দিয়ে ভর্তি। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসলাম। তারপর তৃষা আসলো। নিচে গেলাম খেতে। রান্না করেছে মুরগির ভুনা আর বিরিয়ানি। আর আন্টি মানে আমার হবু শাশুড়ির রান্নার হাতও অনেক ভালো। পেট ভরে খেয়ে নিলাম সবাই মিলে। খাওয়া শেষে শাশুড়ির রান্নার অনেক প্রশংসা করলাম। তারপর তৃষাকে সাথে নিয়ে ওর রুমে গেলাম। রুমে গিয়ে, তৃষা কোলবালিশ কোথায়? কোলবালিশ কি করবে? ঘুমাবো।
আর আমার কোলবালিশ ছাড়া ঘুম ধরে না। কি? আমি থাকতে আরও কোলবালিশ লাগবে? এত বড় কথা? বলে বালিশ দিয়ে আমাকে মারতে লাগলো। দেখো, তোমার সাথে রিলেশনে যাওয়ার আগে আমি ছিলাম সিঙ্গেল। আমার হাত ছিল সম্বল, হাত বল মানে আর কি, কোলবালিশই ছিল সব। এখন হঠাৎ তুমি আসলে ঘুম ধরবে না। মারা থামিয়ে দিয়ে কথাটা বললাম, হয়েছে, আমি আনছি। কিছুক্ষণ আগে লুকিয়ে রাখলাম।